সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি। পুরো আয়োজন জুড়ে আপনার সাথে পুরো 1.5 ঘন্টা আড্ডা দেব এবং বরাবরের মতোই স্টুডিওতে আছে দুজন বিশেষ বন্ধু। তাদের সাথে পরিচয় হবার আগে চলুন জানিয়ে দেই আজকের বিষয়টা কি। একটা বিষয় আছে যে পৃথিবীতে একটা কথা চলে, সেটা হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেন্ট তখনই করতে পারবেন যখন সচেতন থাকবেন। সচেতনতা কিসে প্রয়োজন নয়, আমার মনে হয় যে নতুন বাংলাদেশে যখন চলে এসেছি সচেতনতা এখন আগের থেকেও মনে হয় আরও বেশি প্রয়োজন, কারণ আমরা এখন আগের থেকে আরও বেশি জাগ্রত, নিজেদের নাগরিক অধিকার এবং সব কিছুর বিষয়েই আমরা বেশ সচেতন হয়েছি। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাদেরকে ডেকেছি আমাদের স্টুডিওতে বন্ধু হিসেবে, চলুন এখন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন তাসনুভা তন্নি, তিনি একজন সংবাদ উপস্থাপক, এবং তার পাশে আছেন আমাদের ভীষণ চেনা আমাদের নিজেদের মানুষ ডক্টর আয়েশা আক্তার, উপপরিচালক 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল শ্যামলী, ঢাকা। দুজনকেই স্বাগত। থ্যাংক ইউ অহনা। আজকেই প্রথম পাচ্ছি সেই জন্য শুরু করছি। এবং কেমন লাগছে লেডিস ক্লাবে এসে? খুবই ভালো লাগছে। আর লেডিস ক্লাব তো আসলে খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান, আমরা সবসময় দেখেছি। আর সাধারণত দেখা যায় যে এরকম মেয়েদের একসাথে বসে আড্ডা দেওয়া, নারীদের একটা আলাদা আড্ডা দেওয়ার জায়গা আসলে আমাদের তো নেই সেভাবে। তো লেডিস ক্লাবে এসে আসলে নারীরা বোধহয় তাদের সব কথাই বলতে পারেন, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অবশ্যই আমার জন্য। এবং নারীরা এখন দেশে আপু যেই ধরনের নানান সেক্টরে ছড়িয়ে গেছেন এবং সেই বিষয়টা উদযাপন করার একটা প্ল্যাটফর্ম আসলে আমাকেও ভীষণ আনন্দ দেয়। আয়েশা আপুর কাছে এসে জানতে চাই, আপু লেডিস ক্লাবে আপনাকে বারবারই জোর করে ডেকে নিয়ে আসি, কেমন লাগে? না, জোর করে না, আমি নিজে থেকে আসি এবং কয়েকটা প্রোগ্রামে মিশেছি, অনেক ভালো লেগেছে। কারণ নারীদের একটা আড্ডার জায়গা, অবশ্যই সেখানে অনেক কিছু তুলে ধরা হয় যে নারী আসলে কোন ধরনের সমস্যায় পড়ছে কিনা, সেখানে উত্তরণের পথটা কিন্তু নারীদের এই ক্ষমতায়ন, যে নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা একটা ভালো প্ল্যাটফর্ম সব কিছু তুলে ধরার জন্য। বা চমৎকার। তো এই ক্ষেত্রে এখন আপু নানানভাবে দেখা যায় সচেতনতার বিষয়টা উঠে এসেছে। একটা গণ অভ্যুত্থানের পরে এখন দেখা যাচ্ছে যে একটা পুরো প্রজন্ম তারা যে এত ভীষণ সচেতন নিজেদের নাগরিক অধিকার নিয়ে, তো সেই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন সেটা নিয়ে শুরু করি আজকে। ধন্যবাদ। অবশ্যই ভালোভাবে দেখছি, কারণ এই যে নতুন স্বাধীন বাংলাদেশে এই যে নাগরিক অধিকার সচেতন বোধটা এই যে সবার মধ্যে যে জাগ্রত হয়েছে, জেনারেশন জেড শুরু করে সব ক্ষেত্রেই একটা প্রভাব পড়ছে যে স্বাধীনভাবে কথা বলার, এই যে সুন্দরভাবে কথা বলার এবং স্বাধীনভাবে নিজের অধিকারগুলো আদায় করা, এটা অবশ্যই একটা ভালো দিক। এবং এটা সুন্দরভাবে চলুক, সবাই মিলে যাতে একসাথে চলতে পারি এবং নিজেদের অধিকারের কথাগুলো বলতে পারছে, যে সবাই মিলে একসাথে কীভাবে আরও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের স্বপ্ন তো একটা হলো যে উন্নত দেশে পরিণত হওয়া, সেই লক্ষ্যে কিন্তু সবাই মিলে যে কাজটা করা, সেক্ষেত্রে নারীদের ভূমিকা অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারী পুরুষ একসাথে পথ চলতে হবে, একা কিন্তু কারো পক্ষে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। নারীর দিকে সামনে এগিয়ে যেতে হবে এবং তাদের অধিকারগুলো বলতে হবে, সাথে সেই অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেটা কিভাবে রক্ষা করা যায়, সেইটা কিন্তু সবাইকে মিলে একসাথে কাজ করার সময় একেবারেই তাই। এবং সমস্যাগুলোকে যদি অ্যাড্রেস করা না হয় তাহলে আসলে সমাধান কখনোই আসবে না। একটা সময় ছিল হয়তো মানুষ যেটা বারবারই বলেন যে আমরা নিজেদের সমস্যাগুলোকেও অ্যাড্রেস করার বাক স্বাধীনতা হয়তো পাচ্ছিলাম না, তো সেই সময়টা যেহেতু এসেছে এখন সময়টাই সেগুলো নিয়ে কথা বলার। রাজনীতি বিষয়ে ভীষণ জাগ্রত তাসনুভা তন্নি, তো তার কাছ থেকে এসে জানতে চাই যে এই সময়টা আসলে সচেতনতার দিক দিয়ে কতটা এগিয়ে যাবে বা আশা কেমন? আসলে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক। আপনি বলছিলেন যে রাজনীতির জায়গাটা নিয়ে, আসলে রাজনীতি তো আসলে একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি নিজে জেনজি নই, কিন্তু তারা আসলে যা কিছু করে দেখাতে পেরেছে সেটাতে একটু হয়তো আমাদের সবারই আফসোস হয় যদি আমরাও আসলে জেনজি হতাম, নিজেদেরকে সেই পরিচয়টা দিতে পারতাম। এরপরে আসলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ছাত্ররা যা করে দেখিয়েছে সেটা দীর্ঘদিন আসলে বাংলাদেশের যারা রাজনৈতিক দল ছিল কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তারাও হয়তো করে দেখাতে পারেননি। তবে যে আপনি প্রত্যাশার কথা বলছিলেন, আমার মনে হয় যে ওই প্রত্যাশাটুকু আমরা এখন করতে চাই যে আসলে ছাত্ররা যেই নতুন দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন তারা সেই দেশটিকে আসলে ওন করবেন এবং ঠিক সেভাবেই আসলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমরা কথা বলার অধিকারের কথা বারবার বলছিলাম, আয়েশা আপাও বলছিলেন, সেই অধিকার বোধহয় এখন আমরা খানিকটা পেয়েছি। গণমাধ্যমগুলোর মুক্তি নিয়ে আমরা কথা বলছিলাম, গণতান্ত্রিক ধারায় চলতে হলে গণমাধ্যমের মুক্তি খুবই জরুরি। তো সেই জায়গাটাতে হয়তো আমরা এখন আসতে পেরেছি। আমরা প্রত্যাশা করতে চাই যে আমরা আসলে ঠিক এভাবেই মুক্ত গণমাধ্যমে কথা বলবো, সব বিষয়ে কথা বলতে পারবো।
দল মত নির্বিশেষে সবার আলাদা মত পার্থক্য থাকতেই পারে এবং সেটাই খুব স্বাভাবিক। সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো, সবাই সবার কথা শুনবো, আমরা শুধু যে বলবো তাই নয়, শোনাটাও বোধহয় খুব জরুরি। হ্যাঁ, আমরা সবাই সবার কথা শুনবো, শুনে সমাধানটা করতে হবে, কারণ শুধু শুনলে হবে না, বললে হবে না, সেটা সঠিক সমাধান করতে হবে। কারণ ছাত্ররা যে আলোর পথ দেখে সেই আলোটা আসলে সামনের দিকে কিন্তু আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে। একেবারে মানে এক টুকরো আলো এটার সামনে যদি একেবারে বাধা হিসেবে সবাই মিলে দাঁড়িয়ে পড়ি তাহলে কিন্তু আলোটা আসছে না। সেই বাধা বোধহয় আসলে এখন কেউ নেই, সবাই বোধহয় নতুন বাংলাদেশকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছে, অনেক বেশি ওয়েলকাম করছে এবং আমরা সবাই আসলে খুশি। আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, ঠিক সেই পরিবর্তনটাই আমরা পেয়েছি। আর ওই যে বলছিলাম যে সবাই আসলে মুক্ত বাংলাদেশে প্রাণ ভরে শ্বাস নিতে পারছি, আমরা আমাদের মতন করে আমরা ঠিক যেভাবে এগিয়ে যেতে চাইছি সেভাবে এগিয়ে যেতে চাই, সেই কাজগুলো আসলে সঠিকভাবে আমরা করতে পারবো। আপা নিজে একজন ডাক্তার, দীর্ঘদিন ধরে কাজ করছেন, নারীদের কাজের জায়গাগুলো নিয়েও তো আমাদের ভাবার আসলে সময় এসছে। অনেক চ্যালেঞ্জ নিশ্চয়ই আমি শিওর যে আপাকেও পার করতে হয়েছে এত দীর্ঘ সময়। বাধা থাকেই, সেই বাধাটা কিন্তু ব্যক্তি পর্যায়ে নিজেকে কিন্তু এগিয়ে যেতে হবে। এমন না যে কেউ সেটা সলভ করবে, নিজেরটা কিন্তু নিজের অধিকারটাকে আদায় করে নিতে হয়, সাথে তো সবাই মিলে থাকবে, সমন্বয় প্রচেষ্টা। গণঅভ্যুত্থানের আগে এবং পরে আমি দেখেছি যে আমাদের এই সময়টা 2023 থেকে 24-এর যে সালটা, এই সময় আমরা প্রচুর মানুষকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হোক, পথে হোক, ঘাটে হোক, যেখানেই হোক না কেন, নারীরা যে আগের থেকে বেশি কথা বলা শিখেছে সেটা আসলে গণঅভ্যুত্থানের প্রয়োজন আমরা দেখিনি, বরং আমরা কথা বলা যে কোনো জায়গায় শিখেছি। তো নারীদের এই যে যুগের পরিবর্তনে আবর্তনে যে পরিবর্তনটা হয়েছে সেটাও বেশ চোখে পড়ার মতো, কিন্তু নারীরা এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। আরেকটা বিষয় তাসনিমা বলছিলেন যে মতের বিরোধ হলে মানুষ আসলে কেমন যেন একজন আরেকজনের বিপরীতে গিয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে এখন অনেকেই বলছেন যে তারা মুক্ত হননি, কিংবা তারা মনে করছেন যে না এমন স্বাধীনতায় কি চেয়েছিলাম, এরকম একটা কথা আসছে। তো সেই বিষয়টা তাদের জন্য যদি কিছু বলেন। আসলে আমরা তো মাত্র 1 মাস পার করেছি, নতুন সরকার এসছেন, অন্তর্বর্তীকালীন সরকার। 1 মাসে নিঃসন্দেহে আসলে এত দীর্ঘ সময় পরিবর্তন করে ফেলা সম্ভব নয়, একটু সময় অবশ্যই দিতে হবে। একদম যেহেতু আসলে আমরা নারীরাই দেখছি এই অনুষ্ঠানটি, আমি সেখানে একটু বলতে চাই, আপনার বাসার কোনো ছোট একটা সমস্যাও কিন্তু সলভ হতে একটু সময় লাগে, তাই না? যে বাসায় হয়তো কেউ একজন মানুষ অসুস্থ হলেও তো সেই অসুস্থতা থেকে রিকভার করতে একটু সময় লাগে, হয়তো 1 সপ্তাহ লাগছে কিংবা 1 মাস সময় লাগছে। এটা তো পুরো একটা দেশ, সবগুলো সেক্টরে আসলে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং আমাদের অনেক দাবি দেওয়া, প্রতিদিনই আমরা নতুন দাবি দেওয়া দেখছি। একসাথে মিলে যদি মানে অনেস্ট ভাবে কাজ করা হয় তাহলে কিন্তু পরিবর্তন অবশ্যই সম্ভব। এবং আপু যখন দেখা যায় কি যে আমাদের আরো তো অনেকগুলো প্রবলেম আছে, তো একটা সিরিয়াল অনুযায়ী হয়তো একটার পর একটা সলভ হবে। ব্যাংকিং খাতে কিছু টাকা আসলে বিদেশ থেকে এখন ফেরত আনা হচ্ছে, তো এই বিষয়টাও তো আসলে বেশ বড় একটা ইমপ্রুভমেন্ট আমাদের মতো দেশের জন্য। অনেক পরিবর্তন আসছে, আরো আসবে সামনে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সবাইকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা না করলে কিন্তু বাধা আসলে সেখানে কিন্তু কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। রিসেন্টলি একটা ঘটনা হলো যে কিছুদিন আগে বাঁধ খুলে যাবার কারণে বন্যার তো হয়ে গেলাম আমাদের দেশের বেশ কিছু পার্বত্য অঞ্চল এবং বেশ কিছু উপকূলীয় অঞ্চল আসলে সেক্ষেত্রে বন্যার তো হয়ে গেছে। তো আমি দেখলাম যে বাংলাদেশের মানুষ নানান স্তর থেকে মানে কন্ট্রিবিউশন করে কিন্তু সেখান থেকে উত্তরণ কিন্তু, এবং আমরা এমনও দেখেছি যে যারা আসলে একেবারে বাসার হাউসওয়াইফ তারা নিজেদের গয়না পর্যন্ত দিয়ে এসেছেন তাদেরকে সাহায্য করবার জন্য বন্যার্তদের। যারা ডাক্তার হিসেবে কাজ করেছেন তারা সবাই কিন্তু সেখানে ছুটে গিয়েছেন, দিন রাত সবাই মিলে পরিশ্রম করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজ করেছেন তাদেরকেও আমরা দেখেছি, তারা অনেক কষ্ট করেছেন। ছিল এভাবে যদি কাজ করা হয় সব সেক্টর মিলে তাহলে কিন্তু আসলে খুব সহজে কাজগুলো সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, মানে এটা কিন্তু এই ধরনের পরিবর্তন আমরা আসলে অনেক কাল দেখিনি। এবং গণ অভ্যুত্থানের পরে কি আপু আপনার মনে হচ্ছে যে মানুষের মধ্যে আসলেই সচেতনতা এতটা বেড়ে গেছে যে তারা আসলে নিজ নিজ জায়গা থেকে এখন আর রাষ্ট্রের সহায়তার অপেক্ষা করছে না, যে কবে রাষ্ট্র সহায়তা করবে মুখ চেয়ে বসে আছে, এটা করছে না, মানুষ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আপনার কাছে নিজের উদ্যোগে কাজ করছে। যদি বলি হাসপাতালের ক্ষেত্রে, যদি বলি যে কাজের ক্ষেত্রে অনেকটাই সহজ হয়েছে এবং সহজে আগেও ছিল, কিন্তু এখন হলো যে আগের চেয়ে অনেক বেশি কোনো সমস্যা হলে সহজে বলতে আসছে এবং তারা একটা মনে হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করতে পারছে, এরকম একটা সবার মধ্যেই কিন্তু চলে আসছে এবং এটা খুব ভালো একটা উদ্যোগ যে সবার মধ্যে যে ভাবটা চলে আসছে। তবে বলবো যে এই জিনিসটাকে ধরে রাখা, মানে এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। পুরো বাংলাদেশ এই অর্জনটাকে ধরে যদি না রাখা হয় তাহলে কিন্তু আর সামনের দিকে আগানো যাবে না। সেই জন্য সবাইকে বলবো যে সহযোগিতা করতে হবে এবং সৎ মনোভাব নিয়ে এগিয়ে গেলে অবশ্যই কিন্তু আমরা সামনে আরো ভালো পথ দেখতে পাবো।
আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপুর কাছে আরেকটা প্রশ্ন রাখতে হবে, যেহেতু বন্যার বিষয়ে কথা আসলো, বন্যা পরবর্তী কিছু সচেতনতার প্রয়োজন আছে, এবং যে কটা জায়গা আসলে প্রভাব পড়েছে বন্যার, সেক্ষেত্রে যেটা হয়েছে যে মানুষের ভেতর আসলে অনেক রোগ শোকও বেড়ে গেছে, প্রচুর মানুষ আসলে পানি বাহিত যত রোগ আছে সেগুলোতে ভুগছেন। তো সেই ক্ষেত্রে কিছু সচেতনতার কথা যদি আপনি আপনার জায়গা থেকে বলতেন। যেটা হচ্ছে যে বন্যা পরবর্তী সময় যেটা হয় সবার মধ্যে আসলে যে পানি বাহিত রোগগুলো বেশি হচ্ছে, যেমন ডায়রিয়া, কলেরা থেকে শুরু করে টাইফয়েড, অনেক ধরনের, এবং সাথে শ্বাসকষ্ট কিন্তু হচ্ছে, কারণ বন্যার পানির জন্য যখন নেমে যাচ্ছে তখন বাতাসে বিভিন্ন ধরনের স্পোরগুলো থাকে, সেগুলো শ্বাসের মাধ্যমে ঢুকছে, তখন শ্বাসকষ্ট হচ্ছে, তারপর নিউমোনিয়া, হাঁপানি কিন্তু বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সরকারি ব্যবস্থাপনা ওষুধগুলো কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে, সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এবং সবাইকে বলা হচ্ছে যে আপনারা পানিটা ফুটিয়ে খাবেন, বিশুদ্ধকরণ ট্যাবলেটটা দিয়ে পানিটার মধ্যে রেখে তারপর খেতে হয়, সরাসরি কিন্তু ট্যাবলেটটা খাওয়া যায় না। এরকম ধরনের সবকিছু রাখার একটা বিষয় হয়তো আছে। সব জায়গায় কিন্তু সচেতন বার্তা কিন্তু দেওয়া আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে, সবাইকে আমরা দিচ্ছি, যাতে এই সময় মানে বন্যা পরবর্তী যেগুলো রোগগুলো হয় এবং স্কিনের সমস্যাগুলো, মানে চামড়ার যে সমস্যাগুলো, সেগুলো যে ওষুধ কিন্তু আমাদের প্রত্যেকটা হাসপাতালে কিন্তু দেওয়া আছে, যাতে রোগীরা সহজেই চিকিৎসাটা পায়, সে ব্যবস্থাপনা কিন্তু আমাদের আছে। বাহ, তাহলে এবং এবারের বন্যায় কিন্তু আমরা দেখেছি আসলে মেয়েদের যে ধরনের সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো নিয়ে সবাই যথেষ্ট সচেতন, এবং আগের চেয়ে অনেকটা সচেতন এবং বলতে পারে। আসলে আগে তো যেমন বলতে পারতো না, লজ্জা পেতো, অনেকটা কিন্তু নারীরা কিন্তু এখন সাহস করে নিজেদের কথা বলতে পারছে, বলতে পারলে কিন্তু সমস্যার সমাধানটা হয়। একেবারেই তাই। এবার আবার খুব স্পেসিফিকেশন ছিল যে আসলে নারীদের জন্য কি কি দরকার, নারীদের প্রতি এর আগে মনে হয় আমরা কখনো আসলে এরকম দেখিনি। এবার কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবে মেয়েদেরকেও বলতে দেখেছি যে তাদের সমস্যা কি হচ্ছে, কিংবা যারা সাহায্য করছেন তাদেরকেও দেখেছি যে খুব স্পেসিফিকভাবে সেই জিনিসগুলো নিয়ে ভেবেছেন এবং তাদের কাছে সেই প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছেও দিয়েছেন। এবং বাচ্চাদের খাবারের একটা বিষয় ছিল যে বাচ্চাদের খাবার ঠিকঠাক পৌঁছেছে, সব রকমের বয়সী বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে ত্রাণ গেছে। এবং ওখানে আমি দেখেছি যে বিভিন্ন প্রেগনেন্ট যারা আছেন বা গর্ভবতী যেসব নারী আছেন, তাদেরকে যে এক্সট্রা কেয়ারটা দিয়ে আসলে সবাই মিলে একটা সাহায্য করবার চেষ্টা করেছেন, সেটা আসলে বেশ একটা গল্প মনে পড়লো। আপনি যে বলছিলেন যে সবাই আমরা সাহায্য করেছি, এক্সট্রা কেয়ার করেছি, আমার পরিচিত আমাদের এক কলিগ, তিনি আসলে এরকম সাহায্য করতে গিয়েছিলেন, এবং খুব মজার ব্যাপার আপা, তিনি যে বাড়িতে সাহায্য করতে গেছেন সেটি একেবারেই বন্যা কবলিত, একদম ওই বাড়ির সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু দিন শেষে আমরা বাঙালি এবং খুবই অতিথি পরায়ণ, আমার সেই কলিগকে তিনি তার গাছের থেকে একটি পেয়ারা নিয়ে তাকে অতিথিকে আসলে আপ্যায়ন করেছেন। এবং এই যে আসলে আমরা একসাথে থাকছি, আমরা যে এক রকম হতে পারছি, আমরা যে পুরো বাংলাদেশ একটা পরিবার, এই ছোট ছোট উদাহরণগুলো হয়তো সেটাই আসলে আমাদেরকে বোঝাচ্ছে। এবং আমার খুব দেখে খুব ভালো লাগছিল, বেশি দেখা গেছে যে সবাই মিলে একসাথে কাজ করে খুব দ্রুত কিন্তু আমরা এটা মোকাবেলা করেছি, এবং মানুষের কিন্তু আক্রান্ত সংখ্যাটা অনেকটা কিন্তু কমে আসছে, মৃত্যুর সংখ্যাটা কিন্তু কমে আসছে, একসাথে কাজ করার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। মানে হুট করে যদি বন্যা কবলিত হয়ে যায়, আমাদের আসলে মানসিক সেই প্রিপারেশনটা ছিল না, তারপরেও যেভাবে আসলে আমাদের ক্ষতির আসলে ট্যাকল দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টা আসলে এবার অভাবনীয় সুন্দর ছিল, এবং দেখে আমার মনে হয়েছে যে বেশ চমৎকার একটা বিষয়। আমাদের বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন সচেতনতার আসলে বেশ কিছু আলাপ করার চেষ্টা করছি। আমাদের ব্যক্তিগত জীবনে কিংবা আমাদের জাতীয় পর্যায়ের জীবন যাপনে যেই ধরনের সচেতনতা আর বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন, সবকিছুই নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসেও আমাদের সাথে আড্ডা দিতে পারেন। একটা বিরতি থেকে এসে আপনাদের সবার সাথে আড্ডা দেওয়ার অবশ্যই একটা প্রয়াস থাকবে, থাকুন আমাদের সঙ্গে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে আমাদের দুজন বন্ধু অবশ্যই তাদের জীবনের সচেতনতার যে জায়গাগুলো আছে সেগুলো এবং তাদের যে দৃষ্টিভঙ্গি সেগুলো অবশ্যই আমাদের সাথে ভাগাভাগি করবেন। তবে আপনাদের মতামত এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা এসে আমাদেরকে করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজ একটা ব্যাপার, আপনারা আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের লেডিস ক্লাবের এই আয়োজনটি। আপনি সেখান থেকে আমাদের স্ক্রিনের জুমের আইডি এবং পাসওয়ার্ডটা সংগ্রহ করে আমাদের সাথে নিজেদের মতামত, নিজেদের কথাগুলো ভাগাভাগি করতে চলে আসবেন খুব দ্রুততার সাথে, এমনটাই আশা করছি। এসে আবার একটু তাসনুবা আপনার সাথে কথা বলি, সেটা হলো যে আমরা এখন এই সময়টায় চলে এসেছি যে রাস্তায় আসলে ভীষণ মনে হচ্ছে যে প্রচুর ট্রাফিক হচ্ছে, ট্রাফিক নিয়ে আসলে সবারই একটা মতামত যে কি হচ্ছে দেশে। আমরা তো গণ অভ্যুত্থানের পরে হুট করে এত ট্রাফিক আশাই করতে পারছি না, এরকম একটা বিষয়
বিষয় আছে, তো সেক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে বলে আপনার মনে হয় এবং এই রাস্তার দুর্ভোগ কমানোর ক্ষেত্রে কি কি করা যেতে পারে? সমস্যা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু শুরুর দিকে দেখেছি যখন আসলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছিল না, ছাত্ররা কিন্তু দুর্দান্ত কাজ করেছে, তারা সারা দিন আসলে রাস্তায় ছিলেন। এবং আমার মনে হয় যে এখনকার চাইতে সেই সময়ে বোধহয় ট্রাফিক আরেকটু সহজ ছিল, কন্ট্রোলে ছিল। হ্যাঁ, ওরা প্রচুর মানুষ রাস্তায় ছিল, তারপরেও কিন্তু খুব ভিড় হয়েছে তা নয়। হ্যাঁ, এবং এখন আসলে একটু ঝামেলা হচ্ছে। এবং আমরা যারা আসলে কাজ করছি, আপনিও আমার সাথে হয়তো একমত হবেন, আমাদের কাজটা একদম অন টাইম হতে হয়, আমাদের 1 সেকেন্ড মানে অনেক বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একটু প্রেশার আছে, একটু জ্যামেরও জায়গা বেশি হচ্ছে আজকাল, একটু আগে বের হতে হচ্ছে, সেই সমস্যাটা আছে। তবে আমার মনে হয় একটা পরিবর্তনের তো আসলে চেঞ্জটাকে গুছিয়ে নিতেও একটু সময় লাগে। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আমার মনে হয় একটু কিছু সময় যদি আমরা দিই, এবং আমার সবচেয়ে বড় মনে হয় যেটা সচেতনতা নিয়ে কথা বলছি, তো আমরা রাস্তায় যদি আমরা নিজেরা সচেতন থাকি, আমরা যারা ড্রাইভিং করছি, আমরা যারা রাস্তায় বের হচ্ছি, আমরা সচেতন থাকলে বোধহয় এই ট্রাফিক জ্যাম যেটা সেটা নিজেদের অনেকটাই যদি ঠিক হয়ে যায়। মেনে চলা হয়, যে রাস্তা চলাটা হয়তো গাড়িটা দেখা যাচ্ছে উল্টা দিকে টার্ন নিচ্ছে, এটা না করে যদি ঠিকমতো আইন মেনে চলে যার যা জায়গা থেকে, তাহলে কিন্তু অনেকটা সম্ভব। নিজেরই কিন্তু অনেক দায়িত্ব সবকিছু ঠিক করার মধ্যে। যদি আমি একা আমি ঠিক থাকি, পাশে যে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি আইন দেখলাম কিন্তু আমি মানলাম না, তাহলে তো আসলে লাভ নেই। আইনটা তো মেনেও চলতে হবে আমাকে। নিজের কিন্তু দায়িত্ববোধটাকে জাগ্রত করতে হবে, নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। যদি দেখা যায় যে মেইন রোডে অটোরিকশা চলে না, অনেক বছরের অভ্যেস আসলে এটা আমাদের, অটোরিকশাগুলোকে চালানো হয় পাড়া মহল্লার এলাকাগুলোর ভেতরে, এবং সেটা আসলে মনে হয় যে ওটাই হয়তো সেফার, কারণ এটার স্পিডের যে কন্ট্রোলটা সেটা হয়তো মেইন রোডে আসলে খুব একটা সেটা নিরাপদ নয়। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে অটোরিকশার আন্দোলনের পরে অনেকেই মেইন রাস্তায় সেটাকে উঠাচ্ছেন, যেটা কিনা বন্ধ হওয়ার একটা কথা আছে, তারপরেও এই চলাচল দেখা যাচ্ছে। তো সেই বিষয়ে আসলে মানুষের, আমরা যদি দেখা যায় একটু সচেতন হই এবং আমরা মেইন রোডে অটোরিকশাকে উঠালাম না, সেটাও কিন্তু একটা পরিবর্তন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটু আশা আপুর কাছে এসে জানতে চাই যে আমরা নিজের জায়গা থেকে নাগরিক হিসেবে আসলে কোন ছোট ছোট নিয়মগুলো মানতে পারি, কারণ আমি দেখেছি যে এখন ট্রাফিক দেখি আর না দেখি মানুষ হলো ট্রাফিক পুলিশ থাকলেও নিজে নেমে সহায়তা করছেন, এমনও দেখা যায়। তো আপুর কাছে এই বিষয়ে আরেকটু শুনি। আচ্ছা, সেটা তো আপনারা দেখেছেন যে সবাই কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে কিন্তু ট্রাফিক কন্ট্রোল করেছে। তাদের আসলে যে মানে ত্যাগটা আসলে সেটাকে আসলে অনেক বড় কিন্তু বিষয়। অনেক বলতে হাজারের মতো শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, পঙ্গু হয়েছে এবং মারাও গিয়েছেন, এবং সাধারণ মানুষে মারা গিয়েছেন। এই ত্যাগটাকে মনে রাখতে হবে এবং সেভাবে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ত্যাগ থেকে আমাদের রাষ্ট্র এবং সমাজকে গড়তে সাহায্য করবে, এবং বুঝতে হবে যে নিজের জায়গাটুকু অবস্থানটা কোথায় এবং নিজের দায়িত্বটা কোথায়, সেটা যদি আমি বুঝতে পারি নিজেরটা, তাহলে কিন্তু আমি আরেকজনকে বোঝাতে পারবো যে আসলে এই কাজটা করলে কিন্তু আমি সহজে কিন্তু একটা সুন্দর দেশ গঠন করতে পারছি। হ্যাঁ, নিজেরাই কিন্তু বলতে এক একজন মানুষই তো একটা দেশের দায়িত্ব নিতে পারছি, তাই না? এই দেশের যে দায়িত্ববোধের জায়গাটা যদি আমি নিজে ঠিক থাকি, আমার একজনকে ঠিক করলাম, তাহলে কিন্তু সব জায়গায় সেক্টরটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। নিজে করবো, আরেকজনকে শিখাবো, সে আরেকজনকে শিখাচ্ছে, চেন কিন্তু, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আস্তে আস্তে করে সবাই কিন্তু একটা ভালোর দিকে, আলোর পথে কিন্তু যাবে। একেবারে। এবং আমরা সবসময় মনে করি নিয়ম যেন আমাদেরকে বেঁধে ফেলছে, আমরা নিয়ম নীতির আন্ডারে যখনই আসতে যাই তখনই আমাদের মনে হয় যে আমাদেরকে আটকাচ্ছে কেন। অনেকে এটাতে আসলে বেশ বিরক্ত বোধ করেন বা মনে করেন আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই যে নিয়মের বিষয়টা আসলে আমাদের জীবনে কেন জরুরি বলে মনে হয়? খুবই জরুরি। আমার তো মনে হয় যে আসলে মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু আপনাকে একটা নিয়ম আসলে মেনে চলতেই হয়। এবং আসলে যারা ওয়ার্কিং ওমেন আছেন কিংবা যারা আসলে বাসায়ও কাজ করছেন, যারা বাড়িতে কাজ করেন তাদের তো বোধহয় কাজ আরো অনেক বেশি, তাদের তো মনে হয় একটার পর একটা আরো বেশি কাজ করতে হচ্ছে, এবং কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই। এবং সেই ক্ষেত্রে আসলে নিয়ম যদি আমি না মেনে চলি, আমার কিন্তু কাজগুলো আরো কঠিন হয়ে যাচ্ছে। এবং আপনি যখন আসলে একটু নিয়মতান্ত্রিকভাবে নিজের লাইফস্টাইলটা মেনটেন করবেন, তখন আপনার জন্য কিন্তু জীবনটাও সহজ হয়ে যাবে। পাশে আশাপা ডাক্তার আছেন, ওনার সামনে নিয়ম মানতে হয়, কারণ যেহেতু আর্লি ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি করে যে ঘুমানো রাত্রে, সেটা কিন্তু অনেক বড় হেলথের এফেক্টটা পড়ে। তো আপনার সুস্থ দেহ, সুস্থ মন, এটার জন্য কিন্তু একটু মানে ভিন্ন কথা বলি, মাঝে মাঝে একটু রুলস ব্রেক করলেও বোধহয় একটু মজা লাগে, সেটাও বোধহয় করা যায়। সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন হয়তো রুলসটা ব্রেক করা যায়, কিন্তু 6 দিন যদি আমি নিয়ম মেনে চলি,
বা ঘুম থেকে ওঠাটা, খাওয়াটা, খাদ্য নিয়ন্ত্রণ সব থেকে মানে যদি আপনি নিয়ন্ত্রিত লাইফ লিড করে সব ক্ষেত্রেই, তাহলে কিন্তু আর সমস্যা হয় না। না হুট করে উইকেন্ডে একটা মুভি দেখে নিচ্ছি সারা রাত ধরে জেগে, সকালে দেরি করে উঠলাম, সেটা ঠিক আছে। একদিন একটু জাঙ্ক ফুড খেয়ে ফেললাম, এটা আসলে করা যেতেই পারে। সেটা আমি তাহলে আপুর থেকে ভালো করে অ্যাপ্রুভালটা নিয়ে নেই যে আসলেই যেতে পারে, তো তাই না? সপ্তাহে একদিন তো একদিন করা যেতে নিজের পারে। মতো করে চলা যায়। তাহলে মাসে 4 দিন হ্যাঁ, করব। অবশ্যই সেটা ঠিক তো আছে। অবশ্যই রিক্রিয়েশনের দরকারই আছে, কারণ যত বেশি হাঁটবেন তত বেশি মনের জন্য কিন্তু মানে বডির জন্য ভালো। সেক্ষেত্রে বাকি দিনগুলোকে নিয়মের মধ্যে কিন্তু রাখতে হবে। একটা বিষয় যেহেতু আপনি তুললেন, সেক্ষেত্রে আমি এটা আসলে মানুষের কাছে দিতে চাই মেসেজটা, সেটা হলো যে অনেকেই জানেন না যে শুধুমাত্র রাতের ঘুমটা হচ্ছে না বলে, বা আপনি অবশ্যই এই টার্মটার সাথে অবশ্যই চেনা আছে আপনার, সেটা হলো সার্কেডিয়ান রিদম। রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত যে সময়টা, সেই সময় একটা সার্কেডিয়ান রিদম থাকে এবং এই সময় ঘুমলে সর্বোচ্চ বেনিফিটটা পাওয়া যায়। কিন্তু আমরা এখনকার ব্যস্ত জীবনে অনেকেই 2টোর অনেক পরে ঘুমোচ্ছি, তো এই ক্ষেত্রে এটার আসলে স্বাস্থ্য ঝুঁকি কতটুকু? অনেক বেশি। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হরমোনগুলো রিলিজ হচ্ছে ঘুমানোর সময়, সেটা কিন্তু রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত, তাহলে সেটা কিন্তু ব্যাঘাত করছে। তাহলে কিন্তু হরমোনের যদি ইমব্যালেন্স হয়, বডির কিন্তু অনেক পরিবর্তন হবে, হাইপারটেনশন থেকে শুরু করে ডায়াবেটিস, বিভিন্ন ধরনের। তাহলে সুস্থ দেহ না থাকলে কিন্তু আপনি কাজটা দিতে পারছেন না, মানে দেশকে কিন্তু আপনি একটা ভালো একটা কাজ উপহার দিতে পারছেন না। তাহলে তো অসুস্থ, আপনি নিজে অসুস্থ, আপনি কীভাবে দেশ সেবা করবেন? তার আগে সেজন্য আমাকে আগে সুস্থ থাকতে হবে, ঠিকমতো ঘুমানো এবং আর্লি ঘুম থেকে ওঠা, সাথে স্বাস্থ্যকর খাবার, এটা কিন্তু সবচেয়ে হলো প্রয়োজন। তাহলে কিন্তু সুস্থ একটা কাজ মানুষকে দিতে পারবো। আবার আমরা যারা আসলে রোটেশন অনুযায়ী কাজ করছি, আমাদের দেখা যায় যে কাজ শেষে হচ্ছে রাত 11টায়, ঘুমাতেই হবে। সেই সময়টাতে হয়তো ঘুমিয়ে, যেটা আপা বলছিলেন যে ঘুমটা আসলে কভার করা খুব প্রয়োজন। অথবা আসলে অনেক সময় দেখা যায় যে ব্রেন ওয়ার্ক গুলো করা যাচ্ছে না, ঠিকমতো তারা কাজ করবে না, তখন আপনার সব কাজের মধ্যে আপনি ঝিমানি ভাব আসবে, আপনার কাজে কোনো অগ্রগতি হবে না। এই যে মানুষের যখন ঘুম আসে, তো সেই ক্ষেত্রে অনেকেই সারাদিনে ক্যাফেইন নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে এটার কি কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে নাকি কোনো নির্দিষ্ট পরিমাণ কফি খেলে মানুষের আসলে কোনো ক্ষতি হয় না? সেটা একটু অতিরিক্ত সব জিনিসই খারাপ, যেমন অতিরিক্ত কফি খাওয়াটা খারাপ, বা চা যেটা খান না কেন, যে কোনো খাবারই পরিমিত পরিমাণে। সারাদিন হয়তো আপনি 1 কাপ খেলেন, সেটা চিনি ছাড়া খাওয়াটা সবচেয়ে হলো ভালো, কারণ চিনিটা আসলে অনেক বডি ক্ষতি করে। সেক্ষেত্রে আপনি হলো সকালে একবার খেলেন অথবা সন্ধ্যার পরে, কিন্তু রাতের দিকে না খাওয়াটাই ভালো। এবং রাতের খাবারটা অবশ্যই 8টার আগে কমপ্লিট করাটা ভালো, তাহলে আপনার বডিটা ভালো থাকে। আচ্ছা, তো সেই বিষয়ক সচেতনতা মেনটেন হচ্ছে কিনা সেটা তাসনিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে অবশ্যই দেখবো যে আপনারাও চলে এসেছেন, আমাদের সাথেই থাকুন। সচেতনতার আসলেই কোনো বিকল্প নেই, এবং আমাদেরকে যে কোনো সমস্যার সমাধানের জন্য সবার আগে যে বিষয়ে গুরুত্ব দেয়া হয় সেটা হলো যে সচেতন হতে হবে। যদি আমরা সমস্যার আগে পিছের ঘটনা পুরোটা জানি, সেক্ষেত্রে আসলে সচেতন হলে দেখা যায় যে সমস্যাটা বেশ ভালো করেই এড়ানো যায়। তো একটা বিষয় নিয়ে কথা ছিল, ঘুমের বিষয়টা আপুর কাছ থেকে শুনছিলাম, তো এখন একজন ব্যস্ত মানুষকে যেহেতু পেয়ে গেছি, আমি দেখেছি যে টেলিভিশনের সাথে সম্পৃক্ততা থাকলে আমাদের দিন রাতের আসলেই তেমন কোনো হিসেব থাকে না, যখন যেই স্কেডিউল। তো সেই ক্ষেত্রে ঘুমটা কিভাবে ব্যালেন্স করা হয় এবং নিজের ব্যাপারে সচেতন থাকা হচ্ছে কিনা, এটা কিন্তু আসলে খুবই জরুরি। ওই যে আপা বলছিলেন না যে ব্রেন ওয়ার্ক হয় না, এবং আমাদের আসলে কাজটা কিন্তু বেসিক্যালি ব্রেন ওয়ার্ক নিয়ে পুরো কাজ করতে হচ্ছে। টক শো হোস্ট করাটা একেবারে কোনো কোয়েশ্চেন্স রেডি থাকে না, নিজেদেরকে সবকিছু করতে হচ্ছে, রিসার্চের একটা ব্যাপার থাকে, এবং আসলে রোটেশন অনুযায়ী যেহেতু কাজ করতে হচ্ছে, কোনোদিন হয়তো রাতে বাড়িতে ফিরছি অনেক রাত করে, কোনোদিন হয়তো সকালবেলা ডিউটি থাকছে, আবার অনেক সময় অনেক ইমার্জেন্সি কারণে দেখা যায় যে আমাদের অনেকক্ষণ বেশি কন্টিনিউ করতে হচ্ছে, আমরা হয়তো খাওয়ারও সুযোগ পাচ্ছি না, সেরকমও দিন গেছে আসলে আমাদের। তো সেই সময়টাতে একটু ব্যালেন্স আসলে করতেই হয়, একটু হেলদি ফুড খেতে হয়, কিংবা একটু বুঝতে হয় যে আসলে কিভাবে কি খেলে বা কিভাবে থাকলে আমি নিজেকে একটু মেনটেন করতে পারবো। এবং ওই যে আপা বলছিলেন যে গ্যাপের যে সময়টা, ওই সময়টাতে যদি আমরা 6-7 ঘন্টা অন্তত ঘুমিয়ে নেই, নিজেকে একটু সময় দেওয়া, নিজের জন্য আসলে একটু ভাবা, আমার মনে নিজেকে নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে বোধহয় কাজটা খুব সহজ। একটু নিজেকে একটু মাঝে মাঝে একটু আনন্দেও রাখতে হয়, একটু আনন্দে থাকলে বোধহয় কাজের ওই প্রেশারটাও কমে যায়, আগ্রহটা বাড়ে এবং কাজের এটা পাওয়া যায়। মি টাইম খুব জরুরি আমার মনে হয়, যতই ব্যস্ত থাকি অন্তত সপ্তাহে 1-8 দিন একটু মি টাইমটা খুবই প্রয়োজন। সেটা হতে পারে যে কোনো কিছু, আপনি একা নিজের প্রিয় কফিটাই হয়তো খেলেন, হ্যাঁ
একেবারে। এবং আমাদের একটা টেন্ডেন্সি আছে, বেশিরভাগ সময় দেখা যায় মেয়েদের ভেতরে এই টেন্ডেন্সিটা আছে। এটা হতে পারে আমাদের যুগের যুগের অভ্যেস, কিংবা আমাদের মজ্জায় বিষয়টা বসে গেছে। আমাদের মাদেরকে দেখেছি, আমাদের মা তাদের মাকে দেখেছেন যে আমাদের সামনে যারা আছেন তাদের প্রয়োজনটা আমরা আগে দেখব এবং নিজের ক্ষেত্রে সবার শেষে আসব। তো সেটা আসলে সচেতনতা কিনা সেটা একটু শুনে। না, অন্যের প্রয়োজনটা অবশ্যই আমার দেখা প্রয়োজন। অবশ্যই পরিবার ছাড়া, পরিবারের বাইরে তো আমরা না, পরিবারের সেই সাপোর্টটা আছে বলেই কিন্তু আমরা বোধহয় কাজ করতে পারছি। কারণ আমাদের কাজের জায়গাগুলো এতটাই ডিফারেন্ট এবং যেহেতু আমাদের কোনো ফিক্সড টাইম নেই, পরিবার কিন্তু আমাদেরকে হেল্প করছে। বাসার কাজগুলো তো আসলে পরিবারের লোকেরাই করছেন। তো তাদেরকে সেই গুরুত্বটা দেওয়ার জায়গাটাও আছে, তাদের সাথে টাইম স্পেন্ড করাটাও খুব জরুরি। সেটাও কিন্তু আসলে আমার মনে হয় যে অনেকটাই ব্রেনটাকে রিল্যাক্স করে। নিজেকে ভুলে একেবারে বিলিয়ে আনন্দের জায়গা। হ্যাঁ, তা তো বটেই। সময় দেওয়াটা কিন্তু আনন্দের জায়গা। সেটাও খুব জরুরি। যদি আমি পরিবারের মতো করে দেখি তাহলে সেটাও কিন্তু একটা আনন্দের জায়গা। মানে কাজের মধ্যে থেকে কিন্তু আমাকে আনন্দ খুঁজে নিতে হবে। আর যদি কাজটাকে মনে হয় জটিল, মানে খুব বিরক্তকর, তাহলে কিন্তু কোনো কাজে আগাবে না। জায়গাটাতে আসলে সব জায়গাটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়ে কিন্তু এটা আনন্দ নিয়ে কাজ করতে হবে, যে আমি কিন্তু ভালোর জন্য, দেশের জন্য কাজ করছি এবং পরিবারও কিন্তু কাজ করছে হলো যে ভালোর জন্য, তার সন্তানকে লালন পালন করার জন্য, দেশ সেবা করে বড় হবে। সবটাই কিন্তু আসলে আমাদের কেন্দ্রিকটা হলো যে দেশকে নিয়ে। তাহলে সেই চিন্তাটা মাথা থাকলে কিন্তু আসলে খারাপ কাজ চাইলে ওকে করতে পারবে না, কিন্তু সেই চিন্তাটা কিন্তু ঢোকাতে হবে ব্রেনের মধ্যে। ওই যে কাজের জায়গার কথা বললেন আপা, আমরা কিন্তু দেখা যায় যে কাজের জায়গা অন্তত 8 ঘন্টা আমাদের থাকতেই হচ্ছে। তো একটা দীর্ঘ সময় দিনের কিন্তু আমরা কাজের জায়গাটাতে থাকি। কাজের জায়গাটাতে যারা আমাদের সহকর্মী আছেন তারা আসলে কিন্তু আমাদের আরেকটা পরিবার। তো তাদের সাথে আসলে আমাদের যে বন্ডিংটা সেটা যদি খুব ভালো হয় এবং নিজের কাজটাকে যদি আসলে আমি এনজয় করতে পারি, সেই কাজটাতে যতই প্রেশার থাকুক, আমার মনে হয় যে কাজের প্রতি ভালো লাগাটা থাকলে সেই কাজটা হয়তো অনেকটা সহজ হয়ে যায়। এরপরও আপস এন্ড ডাউনস আসলে লাইফে আছে, কোনো দিন হয়তো খারাপ লাগবেই, কোনো দিন ভালো লাগবে। এবং আমরা আসলে যারা খুব বেশি পাবলিকলি কাজ করছি, বাড়ির কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আমাকে হয়তো আমার জায়গাটাতে ক্যামেরার সামনে খুব ভালোভাবেই বসতে হচ্ছে, সেজে গুজে রেডি হয়ে বসতে হচ্ছে। আমরা গল্প করছিলাম ইনফ্যাক্ট মেকআপ রুমে। তো সেগুলো আসলে মেনটেন করতে হয়, সেই চাপগুলো একটু দূরে সরিয়ে রেখে কাজটা করতেই হচ্ছে, করার আসলে কিছু নেই। এবং আমার মনে হয় একটা সময় গিয়ে এটাতে আমরা অভ্যস্তও হয়ে যাই এবং পরবর্তীতে হয়তো কাজের সেই ফলাফলটাও আমরা পাই। ভালো কাজের ফলাফল কিন্তু খুব তাড়াতাড়ি আসে। একেবারেই তাই। এদিকে কাজের জায়গার কিছু সচেতনতা বা কাজের কর্মসংস্থানে নিজের যে ব্যবহারের ব্যালেন্সটা কিংবা মানুষের সাথে কমিউনিকেশনের জায়গাটা, সেগুলো নিয়ে ডাক্তার আয়েশা আপুর কাছে একটু এসে জানতে চাই। আমি জানি যে ডাক্তার হিসেবেও যখন আপনি কাজ করছেন একটা হসপিটালে, সেখানেও বেশ কিছু সচেতনতার জায়গা আছে। অনেকেই বলেন ওয়ার্ক প্লেস পলিটিক্স আছে এবং নিজের ব্যবহারের কিছু বিষয় আছে। আপনারও নিশ্চয়ই বেশ একটা প্রতিবন্ধকতার ভেতর দিয়ে কাজে আসতে হয়েছে একটা পর্যায়ে পৌঁছতে। আমি একটু সেই জায়গাটা শুনতে চাই। নারীদের তাহলে যেহেতু নারীদেরকে তার সন্তানকে লালন পালন করতে হচ্ছে, মানে পরিবার কিন্তু একটা সময় দিতে হচ্ছে, আবার অফিস, দুইটা বিষয় কিন্তু কর্মক্ষেত্রে পরিবার, দুইটা কিন্তু ব্যালেন্স করে চলতে হচ্ছে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু অনেক বাধা তো আসবেই। যেহেতু আমরা ডাক্তার, আমাদের কাছে পেশেন্টরা আসে, বিভিন্ন ধরনের লোকজন আসে এবং অনেক কমপ্লেন নিয়ে আসে, সেগুলো কিন্তু ঠান্ডা মাথায় তাদেরকে কাউন্সেলিং করতে হয়। যদি আমি ঠান্ডা মাথায় তাদেরকে না বুঝে আসলে কোনটা সমস্যা কোনটা সমস্যা না, আসলে কি হচ্ছে, তাহলে কিন্তু যখন কাউন্সেলিং করে তখন কিন্তু বুঝে যায় না আসলে এটা ঠিক কাজ হচ্ছে। আমি যখন রেগে যাব, কথা বলবো না, তাহলে কিন্তু তখন ভুলটা বোঝাবুঝি তৈরি হয়, তখনই বৈষম্য তৈরি হয়, তখন কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় যে না, তার কাজটা ঠিক হচ্ছে না। তো এই যে ব্যালেন্স করে চলা, এই যে বুঝিয়ে কাউকে বলা যে আসলে সত্যটাকে সামনে টেনে আনা, তাহলে কিন্তু বুঝে আসলে কাজটা হচ্ছে, ভালোভাবে হচ্ছে, তখন সবাই মিলে কিন্তু ভালো থাকা যায়। আর যখনই আমি জিনিসটাকে বুঝিয়ে বলবো না, তখন কিন্তু তাদের মধ্যে বৈষম্য তৈরি হবে, পেশেন্ট বা ডাক্তার সবার মধ্যেই। তো অফিসটা একটা বড় একটা ফ্যাক্টর, কারণ সমস্ত নিয়ে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে সবাই কিন্তু ওইভাবেই কিন্তু আমরা কাজটা করছি। সেটা অবশ্যই প্রতিবন্ধকতা তৈরি অনেকে করতে যাচ্ছে, কিন্তু সেটাকে কীভাবে আমি কমিউনিকেশনের মাধ্যমে ভালোভাবে আগাবো, সেটা কিন্তু নিজের দায়িত্বের বিষয়, যে আমি আমার কর্তব্যটা ঠিকমতো পালন করছি কিনা এবং সেটাকে ঠিকমতো বোঝাচ্ছি কিনা মানুষকে, তখনই কিন্তু বুঝতে পারবে যে আমার কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। আর পরিবারকে এত সময় দিতে হচ্ছে, তারা তো সময় ভুল বুঝে অফিসে এত সময় দিচ্ছে কেন, পরিবারকে কম দিচ্ছে কেন, সবকিছু কিন্তু ব্যালেন্স করে চলতে হয়। মানে সবাই বেশি চাচ্ছে, যেমন অফিস বলছে তুমি কেন পরিবারের কথায় বেশি সময় দিচ্ছ, আবার বাসা থেকেও উল্টো ভাবে তো চলতে হবে। একটা মানুষকে তো সবটাই মেইনটেইন করতে হয়। মেয়েদের বোধহয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই ব্যালেন্সটা করা। আসলে বাসা এবং কাজের জায়গা, এত বেশি পরিবারকে এত বেশি সময় দিতে হচ্ছে না, তারা কিন্তু বাইরে বেশি সময় থাকছে। নারীদেরকে পরিবার প্লাস হলো কর্মক্ষেত্র, দুইটা কিন্তু বড় চ্যালেঞ্জিং একটা বিষয়।
এটা আসলেই তাই। এবং এখন কর্মসংস্থান নিয়ে যেহেতু কথা হলো, এবং টেলিভিশন মিডিয়া, যে কোনো মিডিয়ার নানান রকম অঙ্গনে নারীদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন বারবারই ওঠে, এবং যতই আমরা যুগের সাথে মডার্ন হয়ে যাই না কেন, তারপরও নিরাপত্তার এই প্রশ্নটা কিংবা আমাদের যে জীবনাতিপাত, এটা নিয়ে আসলে মানুষের মনে একটা চিন্তা আছে। তো সেই ক্ষেত্রে আমি তন্নি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে কাজের প্রয়োজনে অনেক জায়গায় নানানভাবে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে কেউ একটা কটু কথা বলে ফেললো বা একটা কুপ্রস্তাবই ধরুন দিয়ে ফেললো, তো সেক্ষেত্রে নারীরা আসলে কিভাবে এই বিষয়টাকে ট্যাকল দিতে পারে অথবা কিভাবে সচেতন থাকে সেটা শুনুন। একদম এক কথায় শুরুটা বলি, সেটা হচ্ছে মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমার কাছে মনে হয় যে কোনো বিকল্প নাই, মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। এবং আপনি যেটা বলছিলেন যে অনেক সময় অনেক কিছু আসলে শুনতে হচ্ছে, কিন্তু কাজের জায়গাটার কথা যদি আমি বলি, আমি আমার ওয়ার্ক প্লেসে আলহামদুলিল্লাহ আমি খুবই ব্লেসড। আমার কখনোই কোনো রকম খারাপ কিছু এখনো পর্যন্ত ফেস করতে হয়নি। কিন্তু শুধু ওই ধরনের কিছুই যে ফেস করতে হচ্ছে না, সেটাতেও নিজের সাবধানতা অবশ্যই খুব জরুরি। নিজের আমি আসলে কেমন, আমি কেমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি, সেটা আমার মনে হয় যে খুবই জরুরি। যে আমি আমার কাছে কতখানি পর্যন্ত কাউকে অ্যাক্সেস দিব, সেইটা মেনটেন করাটা আমার মনে হয় যে খুবই দরকার। ধরে রাখতে হবে নিজের কাছেই, কিন্তু নিজের ব্যক্তিত্বটা ধরে রাখতে পারলে কিন্তু আসলে অনেক কিছু করা সম্ভব। খুব জরুরি। এবং যেটা আপনি বলছিলেন যে অনেক ধরনের কথা শুনতে, আমি শিওর যে আপার কাছে যদি নানান রকমের পেশেন্টসরা আসেন, তাদের আসলে অনেক সময় দেখা যায় যে তারা অনেক প্রেসারে থাকেন, তারা হয়তো ঠিকঠাক মতো কথা বলছে, কমপ্লেন আকারে আসছে। যখন আমি ঠান্ডা মাথাটাকে বুঝাবো, তখনই কিন্তু তারা শান্ত হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে এটা কিন্তু বড় ফ্যাক্টর যে আমাকে মাথা ঠান্ডা রেখে কথাগুলো বলতে হবে। তারা তো আসছে সেবা দিতে হয়। এবং আমি যেহেতু আসলে অনেক পলিটিশিয়ানসদের ডিল করতে হচ্ছে, আমাকে টক শোয়ে বসে অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট ছোট ক্লিপগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, সেখানে হয়তো আমি এর পরবর্তীতে আসলে কোন শব্দটা বলেছি কিংবা কোন লাইনটা বলেছি, সেই লাইনটা বাদ দিয়েই হয়তো ঠিক আগে শব্দটাতে এসে কেউ অতটুকু ক্লিপটাই কেটে হয়তো সেটাকে ভাইরাল করে দিল। সেই সময়গুলোতে আসলে মেনে নিতে হয় যে আচ্ছা ঠিক আছে, মানে আমি একটু চুপ থাকি, একটু ঠিক আছে, যে করছে সে হয়তো পুরোটা দেখেননি কিংবা তিনি হয়তো চাইছেন না পুরোটা দেখতে, ইচ্ছা করেই হয়তো উনি কেটে দিয়েছেন, এরকম কিছু মানুষ এরকম আসলে। এবং সামনের মানুষটা আমাকে কি বলছেন, আমি কিভাবে রিঅ্যাক্ট করব, সেটা খুব জরুরি। উনি যদি আসলে আমাকে আঘাত করে কিছু বলেন, আমিও যে ওনাকে আঘাত করেই কিছু বলবো সেটা জরুরি নয়। হয়তো আমি ওই সময়টাতে আমার খারাপ লাগছে, কিন্তু আমি যদি একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে ট্যাকেল করতে পারি, আমার মনে হয় পরে তিনিও বুঝবেন যে তার হয়তো কথাটা বলা উচিত হয়নি। এবং প্রফেশনাল বডি ল্যাঙ্গুয়েজ, এটা একটা বিষয়। দেখা যায় যে অনেকেই, আমার চোখের সামনে একটা মানুষ সে প্রফেশনাল ব্যবহার করছেন না, তো তখন আমারও হয়তো ইচ্ছে করতে পারে যে উনি এরকম আনপ্রফেশনাল আচরণ করলে আমি ওনাকে একটা আনপ্রফেশনাল কিছু সেটা উচিত না। কারণ যার যার শিক্ষার জায়গা থেকে কিন্তু আসলে ধৈর্য ধরাটা উচিত, উত্তেজিত হওয়া উচিত না। ঠান্ডা মাথা বুঝালে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়। এবং সেটা আমার মনে হয় পরিবারেও তো আসলে আমাদের কত ধরনের ঝামেলা পরিবার থেকে আসে। এই শিক্ষাটা পরিবার থেকে আসলে আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখে আসছি যে আসলে কিভাবে ট্যাকেল দিতে হয় বা কিভাবে। আপনি একটা কথা বলছিলেন না যে মাঝে মাঝে মনে হয় যে বাসার মানুষজন হয়তো কমপ্লেইন করে, কি ব্যাপার এতক্ষণ অফিসে থাকছো, একটু আগে। আমাদের কিন্তু আসলে পেশাগত কারণে অনেক ধরনের পারিবারিক যে অনুষ্ঠানগুলো সেগুলোকেও স্যাক্রিফাইস করতে হয় না, অনেক কিছু। সেই সময়টাতে তো আসলে খুব একটা সহজ না। আমার নিজেরও তো হয়তো ইচ্ছে করছে যে আমি এখন আমার বাবা মায়ের সাথে থাকি কিংবা বন্ধুদের সাথে ওই সময়টাকে পার করি, কিন্তু আমার কাজের জায়গাটা হয়তো আমাকে অ্যালাউ করছে না। ওই আমার কাজের প্রতি একটা কমিটমেন্ট আছে, তো সেই সময়গুলো আসলে ট্যাকেল দিতে হয়। সেই সময়গুলোতে হয়তো মন খারাপটাকে একটু সাইডে রেখে কাজটাকেই করতে হয়। সেটাও একটা আমার মনে হয় যে বিশাল একটা স্যাক্রিফাইস। একেবারেই তাই। এবং এই যে পরিবারও যদি একটু বোঝে, আমার মনে হয় পরিবার বোঝে, কিন্তু ওই যে থাকে না যে হিট অফ দ্য মোমেন্ট, হয়তো সাথে সাথেই বোঝেন না, কিন্তু পরিবারের সবাইও জানেন যে আমরা আসলে প্রতিনিয়ত চেষ্টা করছি, আমাদেরও ইচ্ছে আছে আসলে এই জায়গায় থাকার, কিন্তু মাঝে মাঝে একেবারেই সম্ভব হয় না। আরও কিছু বিষয় নিয়ে অবশ্যই কথা হবে, আপনারাও চলে আসুন। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড আছে, সেটা দেখেই আমাদের সাথে আড্ডা দিতে চলে আসবেন। আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। প্রতিনিয়ত রাস্তার যত জ্যাম আছে, যানজট আছে, যাই কিছু আছে না কেন, সবকিছুর পেছনে একটা বিষয় আছে, সেটা হলো যে এখন নাগরিক এতটাই সচেতন হয়ে গেছেন যে প্রতিনিয়ত প্রচুর আন্দোলন দেখতে পাচ্ছি। তো আন্দোলন এক কথায় আসলে প্রয়োজন, কিংবা যে কোনো অপরাধের বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেটা নিয়ে কথা বলা ভীষণ প্রয়োজনীয়। কিন্তু সেই বিষয়টা নিয়ে রাস্তাটা আটকে রাখা, সেটা কতটা যুক্তিসঙ্গত, সেটা একটু শুনে আয়েশা আপুর কাছে। আচ্ছা, সেটা হ্যাঁ, আন্দোলন তো অবশ্যই হলো যে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য, কিন্তু সেটা অবশ্যই যেন বিশৃঙ্খলা না হয়, সেটার জন্য কারো ক্ষতি না করে, সেভাবে করা উচিত। ন্যায্য অধিকারটা সেটা সুন্দরভাবে একটা জায়গায় যে
একটা প্লেসে যে বলবে, কিন্তু সেটাকে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, রাস্তা রাস্তা যেমন জ্যাম তৈরি না হয়, সেদিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেভাবে কিন্তু আমাদের চলতে হবে, কারণ আমরা যখন নতুন দেশ গড়ার করতে আমরা সবাই মাঠে নেমেছি, একসাথে কাজ করছি কাঁধে কাঁধ মিলে, তো সবাই উচিত আসলে বোঝা যে আসলে মানে এত দ্রুত তো সবকিছু সম্ভব না করা, আস্তে আস্তে মানে ধীরে ধীরে কিন্তু আমাদের কাজগুলো সব আগাচ্ছে ভালোভাবে। তো সেভাবে যাতে কাজগুলো ভালোভাবে আগায় সেই দিকটা কিন্তু সবারই খেয়াল রাখা দরকার। এবং কোথায় থামতে হবে এটার এডুকেশনটা আসলে খুব দরকার। যে এখন কিছু হলেই পথে নেমে গেলাম, তাতে নিজের দুর্ভোগ ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটা প্রশ্নবিদ্ধ থাকলেও জনজীবন কিন্তু দুর্ভোগে পড়ছেই। সেক্ষেত্রে অনেকের হয়তো প্রতিনিয়ত কাজে যাওয়াটাই একটা যুদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু প্রতিনিয়ত। তো সেই ক্ষেত্রে নাগরিক দায়িত্ব থেকে একটা প্রসিডিওর মেনটেন করে কোথায় আসলে কথাটা পৌঁছলে কাজ হতে পারে সেটা করে প্রতিদিনই পথের মধ্যে জটলা না করি, এটা আসলে বেশ একটা ভালো সমাধান হতেই পারে। আমাদের সাথে অনেকজন আছেন, আমি দেখতে পাচ্ছি সোনিয়া আপু আছেন, একটু আগে আমরা দেখেছি মিষ্টি আপু যুক্ত হয়েছেন, তো তাদের সাথেও একটু কথা বলেই নেই। সোনিয়া আপু অনেকদিন পরে দেখতে পাচ্ছি, আপনার কাছে এসে একটু জানতে চাই যে এতদিন কোথায় ছিলেন। প্রথমে এই প্রশ্ন, তারপরে সচেতনতার বিষয়ে কি কি ধরনের সচেতনতা মনে হচ্ছে এখনো বাকি আছে যেগুলো নিয়ে কথা বলা প্রয়োজন। সোনিয়া আপু আনমিউট করতে হবে। এই তো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সোহনা? খুবই ভালো আছি, খুবই ভালো। আমার গলা বসে আছে, তারপরে আমি ভালো আছি। আমার আজকে একটা মানে দেখলাম তোমার বোরকা পরা, দেখে অনেকক্ষণ হাসলাম। আবার তোমার একটু হাসি দেখে আমার মনে হলো কেমন এক হাসি, মানে আমার একটু কেমন ভিতর থেকে মনে হয় তুমি একটু হাসতেছিলা, ভালো লাগলো তোমার ওই ইয়াটা দেখে, ছবিটা দেখে হাসতে পারলাম। এই যে নানান রকম দুর্ভোগের দিনে যখন আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অভিযোগ অনুযোগ আছে, সেই দিনে যে একটু নির্মল আনন্দ দিতে পারলাম সেটাই তো অনেক। একটু হ্যাঁ, কেমন ছিলেন? এবং আমি একটু জানতে চাই যে এখন আসলে জনজীবনে কি ধরনের সচেতনতা নিয়ে কথা বলা প্রয়োজন। অ্যাকচুয়ালি আমাদের নানান ভাবে সচেতন থাকা উচিত। হ্যাঁ, আমি আমার রিসেন্ট একটু মানে খামখেয়ালির জন্য একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সেটাই বলি। হ্যাঁ শুনি। যেহেতু আমরা সবাই জানি বাংলাদেশের, সেটা আমার মুখে শোনার জন্য কিছু না, যে আমাদের ওই নিয়ে একটু প্রবলেম আমরা ফেস করছি, যেহেতু আমি একটা এরিয়ার হালকা পাতলা দায়িত্বে ছিলাম। সেক্ষেত্রে আমার না ফ্রেন্ড লিস্ট একটা ফ্রেন্ড ছিল, তার মানে তার ছিল সে একজন এডিশনাল এসপি। হ্যাঁ, আমার মানে ফেসবুক ফ্রেন্ড। তো তার সাথে না আমার মাঝে মাঝে না চ্যাটিং হতো। আচ্ছা, আমি ভাবলাম যে একজন এডিশনাল এসপি, তারপর আবার লেখা ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু আমিও ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করেছিলাম, তো সেই সময় তাকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাকচুয়ালি রাখা। তারপর তার মধ্যে মাঝে মধ্যে সে আমাকে হাই হেলো করে, আমিও একটু হাই হেলো করি। হ্যাঁ, তো এই মধ্যে না আমি নিশাপুকে নিয়ে অনেক কথা বলে, আমি না বলতে পারি না, তা আমি না বলি না। সবাই অনেকে না আমাকে নিশাপুর দালাল বলে আখ্যায়িত করে, কিন্তু ওই ছেলে একদিন আমাকে মানে মেসেজ দেয় যে আপু আপনার নামে তো ডিএমপিতে হেডকোয়ার্টারে মামলা করতে এসেছিল, এমন আমাকে নিশাপুর দালাল বলে আমার প্রোফাইল পিকচারে করে ট্যাগ করে ওটা আমাকে পাঠাইছে যে দেখেন আপু আপনার নামে মামলা করতে আসলো নাজমুন নাহার নামে একজন। নাজমুন নাহার হলো আমাদের উত্তরার একজন মানে উইয়ের একজন বড় ধর মানে ভালো ইয়েতে আছে, কাজ করছে উনি। আমি ভাবলাম যে উনি আবার কোন কারণে আবার আমার নামে ডিএমপিতে মামলা করতে গেল। উনি আবার আমাকে এভাবে বলে যে যারা নিশার দালাল আছে এবং নিশা সহকারে অনেকের নামে মামলা দিতে যাচ্ছে, তার মধ্যে আপনি একজন, এটা তো আপনার কাছ থেকে আশা করিনি। আমি বলছি যে আপনি সে কি আসলে আমার নামে মামলা করতে গিয়েছিল? তারপর আমি নিশাপুকে ফোন দেই, নিশাপু আমাকে যে ইনফরমেশন দিছে সেটা আসলে আমি শোনার জন্য আসলে প্রস্তুত ছিলাম না, আমি মেন্টালি মানার জন্য প্রস্তুত ছিলাম না। নিশাপু বলেছে সোনিয়া এই ছেলেটা টোটালি একটা ফেক আইডি, এ আসলে পুলিশ না, পুলিশ অ্যাকচুয়ালি তাকে খুঁজছে। মানে আমাকে সে কিছু টাকাও চেয়েছিল যে আপনি আমাকে এত টাকা দেন তাহলে আপনার নামে আর মামলাটা আমরা নিব না, উইথড্র করে ফেলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকা দিব, আমি আগে জেনে নেই আমার কি অবস্থা, আমি সবকিছু জেনে আপনাকে আমি জানাচ্ছি। তো তখন নিশাব আমাকে এই কথাটা বললো। তাহলে বুঝেন যে আমরা যদি একটু মানে সচেতন হই এবং ভেরিফিকেশনের বিষয়ে আসলে কথা বলি, যে আমাদের আসলে যে কোনো তথ্য ভেরিফাই করে নেওয়া উচিত, এটাই তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সবকিছু আমাদের না এখন আমি ওই থেকে মনে হলো যে একটা মানুষ আমার ফেসবুকে 5-6 বছর যাবত আছে, তাকে আমি চিনতেই পারলাম না, জানতেই পারলাম না। আর যদি নিশাপু আমাকে না বলতো তাহলে আমি তার সম্পর্কে জানতেই পারতাম না।
মানে সে যে একটা ভুয়া পুলিশ, মানুষ কিভাবে পারে এত, মানে সে কয়দিন পর পর মানে আমার কাছে মনে হয় আপু মানে যেহেতু এখন আমাদের মধ্যে ভেরিফিকেশনের প্রবণতাটা কমেও গেছে বলা যায়, অনেক ক্ষেত্রে মানুষ এখন প্রচুর আউটগোয়িং হয়েছেন, প্রগতিশীল ভাবনার সাথে সাথে আমরা এখন ভেরিফাই করা বন্ধ করে দিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়ায়। আসলে আমরা সবাইকে হুট করে খুব বেশি বিশ্বাস করছি, সেটা আমার মনে হয় একটু আমাদেরকে বুঝে শুনে করতে হবে। এই যুগে কিন্তু মানে ফেসবুকে ফ্রেন্ড করতে হলে অথবা এমনি কারোর সাথে হয়তো বা রাস্তাঘাটে দেখা হলো কিন্তু ভেরিফাই করা উচিত আসলে সে কি রিয়েল পারসন কিনা, দেন তারপরে কিন্তু আসলে লাগানো উচিত। কারণ সোশ্যাল মিডিয়ায় যে কিন্তু অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সেটাকে আসলে মাথায় রাখতে হবে অবশ্যই একেবারে। এবং অস্ট্রেলিয়াতে একটা নতুন আইন পাস হয়েছে যে 14 বছরের নিচে কেউ 14 বছরের নিচে কেউ আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করবে না। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই নিয়মটা আসলে কতটা যুক্তিসঙ্গত এবং আমাদের দেশে সেটার প্রয়োজন আছে কিনা। যুক্তিসঙ্গত বলতে আসলে আমার মনে হয় যে একটা বয়স পর্যন্ত আমরা যখন 12, 13, 14 বছর ছিল, আমাদের সময় তো আসলে সামাজিক যোগাযোগ ছিলই না, কিন্তু আমরা তো আমাদের লাইফটা লিড করেছি, আমরা বাইরে গিয়েছি, খেলেছি, স্কুলের বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করেছি, বই পড়েছি, এবং সেই বই পড়া থেকেও আমরা অনেক দূরে সরে আসছি। আমরা সারাক্ষণ আসলে মোবাইল, অবশ্যই প্রযুক্তি আমাদের খুবই প্রয়োজন, এখন আসলে লেখাপড়াও প্রযুক্তির মধ্যেই হচ্ছে। ক্ষতি করে, ব্রেনে ক্ষতি করে একটা বাচ্চা বয়সে, সেটা একটা লেভেলের পর আসলে এবং কোন বয়সের সাথে আসলে কোন কাজটা যাচ্ছে, কতখানি আমি সেই জায়গাটাতে ইনভলভ হতে পারবো, সেইটা আমার মনে হয় মেনটেন করাটা খুবই জরুরি। একদম ছোট বয়সে যদি আমি আসলে টিকটক করা শুরু করি, বা আমি আসলে না বুঝে যদি, যেটা বলছিলেন আমাদের সাথে যে নিযুক্ত হয়েছিলেন, যে একেবারে আমরা তো বুঝতে পারছি না আসলে আমার সাথে কে কানেক্টেড হচ্ছেন, তিনি কেমন, আসলে তিনি মানুষ হিসেবে কেমন, কিংবা এটা তার সত্যিকারের প্রোফাইল নাকি ফেক প্রোফাইল, এই বিষয়গুলো বোঝার জন্য তো একটু আসলে বড়ও হতে হয়, একটু অবশ্যই ম্যাচুরিটি আসতে হবে। এবং তারপর ম্যাচুরিটি আসার পর কিন্তু অনেক এরকম ফেক আইডি দ্বারা কিন্তু বিপদে পড়ছে, সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এবং বাচ্চারা বেশ একটু যে পানির মতো, মানে যে কোনো যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের মতো একটা আকার ধারণ করতে পারে, বরফ হতে পারে, নানান রকম। এই পরিস্থিতিতে যখন টিকটকেই যাচ্ছি বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাচ্ছি, আমি অন্য মানুষ কি কন্টেন্ট তৈরি করছে তা দ্বারা কিন্তু অনেক বেশি প্রভাবিত হচ্ছে, এবং সেও দেখা যাচ্ছে নিজের রুচির অবক্ষয় যেটা, সেটা আসলে সে নিজে আটকাতেও পারলো না, সে জানলোই না যেটা রুচিগত একটা কাজ নয়। তো সেই প্র্যাকটিসটা আসলে বাবা মার জায়গা থেকেও হয়তো বেশ অনেক দায়িত্ব আছে। বাবা মারা এখন ব্যস্ত হয়ে যাওয়ার কারণে দেখতে পারে না। দায়িত্ব থাকবে। তারপরে স্কুল কলেজে কিন্তু যারা স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তাদের কিন্তু দায়িত্ব, তাদের কিন্তু শেখানোটা, ওই যে বলেন যে প্রাথমিক শিক্ষাটা কিন্তু অনেক বড় কিছু, এই শিক্ষাটা কিন্তু আরো ভালোভাবে থাকে না, কিভাবে বাচ্চাদেরকে মেন্টালিটি তৈরি করা যায়, গ্রো করা যায়, দেন তারপরে কিন্তু একটা লেভেলে চলে গেলে তখন তারা কিন্তু আর খারাপ কাজের দিকে যায় না, ভালোর দিকে তখন কিন্তু বেছে নেওয়ার যখন আসলে বুদ্ধিটা হয় তখন ভালো কাজটা বেছে নেওয়া। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি একটু মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস এটা আসলে এখনকার আমার মনে হয় যুগের সাথে তাল মিলিয়ে এই প্রসঙ্গটা এসেই যায়, এবং এই প্রসঙ্গ নিয়ে কথা বলাও ভীষণ দরকার। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটার বিষয়ে যে সচেতনতাগুলো মেনটেন করা দরকার, সেটা নিয়ে আপনার কি মতামত? ধন্যবাদ অহনা, তোমাকে খুব সুন্দর লাগছে, আর তোমার পিঠা দেখে আমি খুব খুশি হয়েছি। ফেসবুকে আমিও ইন্সপায়ার তোমার পিঠা বানানো দেখে। আচ্ছা, এই যে দেখো সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কিন্তু সব অনেক বেনিফিট আছে। এই যে তুমি পিঠা বানালা কালকে, আমি সেটা দেখে ইন্সপায়ার হলাম। আর সোশ্যাল মিডিয়াটা যখন বিদেশে 18 বছরের আগে ইউজ করতে দেয় না, আমাদের দেশেও সেটা উচিত, একটা এইজ লিমিট থাকা দরকার, যদিও সেটা এখন আমরা নিজেরাই মেনটেন করি না। আমাদের আমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি আপু। আচ্ছা, আমাদের একটা বয়সে দেওয়া দরকার, কিন্তু আজকে ছেলে সবার হাতে চলে গেছে সোশ্যাল মিডিয়া। তাহলে সেই দায়িত্বটা কার? প্রথম হচ্ছে ঘর। আমার বাচ্চা ছোট, বিলো 15, কিন্তু তার হাতেও সোশ্যাল আছে, ফেসবুক। তাহলে আমরা বাবা মা ছোটবেলা থেকে যেমন ছোট ABCD করে বড় করি, ওদের হাতে যখন মোবাইলটা দিব, ওদের ইথিক্স গুলো গেঁথে দিব। মা, এটা ঠিক না, বাচ্চাদেরকে বলতে হবে। ওরা টিকটক করতে চাবে, এটা রঙিন জগৎ, কিন্তু আমরা যে শিক্ষাটা দিব, ওদের মরালিটি শেখাবো, যে তোমরা কতটুকু লিমিটের মধ্যে করবা। আমাদের ডিউটি রুটস থেকে একেবারেই তাই। মিষ্টি আপু, আপনার কাছে আবার আসবো আমি, একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি থেকে এসে আবারও অনেক কথা হবে, আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা রেখে গিয়েছিলাম মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, এদিকে কি কোনো রকম কোনো কঠিন সমস্যা চলছে? আমি সবার চেহারা একটু চিন্তা দেখতে পাচ্ছি, আমাকেও এই বিষয়ে একটু অবগত করেন যে আসলে কি ধরনের সমস্যা চলছে জুমে। মিষ্টি আপু কি আটকে আছেন? আচ্ছা, মিষ্টি আপুকে আরেকবার সুযোগ দিই, উনি কেটে আবার আসুন।
আচ্ছা ঠিক আচ্ছা রুমাপা ছাড়া দেখতে পাচ্ছি না, কুকুয়াপুর আপু আমি কি আরেকবার কেটে আসুন মিষ্টি আপু, আরেকবার কেটে আসুন, ততক্ষণে আমি নাহিদা আর নেলি আপুর সাথে কথা বলি। মিষ্টি আপু কেটে একটু চলে আসুন, মিষ্টি আপুর সাউন্ডে অসুবিধা হচ্ছে, টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। নাহিদা আপু আপনি আনমিউট করা আছেন, আপনার সাথে কথা বলি। আপনাকে এসেই একটু জানতে চাই আপনার কাছে যে এখন আসলে কোন ধরনের সচেতনতা আমাদের মধ্যে আসলে বিল্ড আপ করা দরকার বলে আপনার প্রয়োজনীয় মনে হচ্ছে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে এখন তো আমাদের সব দিকেই সচেতন হওয়া দরকার, যা মনে হয়। এখন তো আসলে এমন অবস্থা, কোনটা আসল কোনটা নকল আসলে আমরা নিজেরাও বুঝতে পারি না। বিশেষ করে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা, আমরা ওখানে আমরা সবসময় অনেক নতুন নতুন কিছু দেখছি। হ্যাঁ, প্রচুর গুজবও আসছে, যেই গুজবগুলো দেখলে মনে হচ্ছে সত্যি সত্যি মনে হচ্ছে যে হয়তো তাই, তা আমরা আবার ভেরিফাইও করছি না, শেয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা হয়তো গুজবটা দেখে রিয়েক্টও করে ফেলছি, আসলে আমরা জাস্টিফাই করতে পারছি না আসলে কোনটা আসলে সত্যি কোনটা মিথ্যে। আর একটা হচ্ছে বাচ্চাদের ব্যাপারে, যেটা ওরা বিশেষ করে বন্ধু নির্বাচনের ব্যাপারে, যদি আমরা গার্জিয়ানরা যদি একটু সচেতন হই, ওরা কেমন পরিবার ছেলে মেয়েদের সাথে মিশছে, ওটা হওয়াটা খুব বেশি দরকার এখন। ওদের ব্যাপারে আমাদের খুব খোঁজ খবর নেওয়াটা বেশি দরকার, যেহেতু এখন মানুষ খারাপ কিছুতে পা দিতে কিন্তু সময় লাগছে না। আমার মনে হয় এই ব্যাপারেও আমাদের সচেতন হওয়া দরকার। একেবারেই তাই, অনেক ধন্যবাদ নেলি আপু। এদিকে আমি ইভ, ফারহানা, নার্গিস আপু আপনার কাছে আসতে চাই, এবং আমি একটু এই যে ঘরোয়া কিছু প্রশ্ন করি। সেক্ষেত্রে আমি জানতে চাই যে পারিবারিকভাবে আসলে কি ধরনের সচেতনতা মেনটেন করতে হয় যদি একটা ঘর সামলাতে হয়, সেটা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবারে যদি মেনটেন করার কথা বলি, তাহলে বলবো স্বাস্থ্যকর খাবার কিন্তু আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। বাসা থেকে যদি আমরা স্বাস্থ্যকর খাবারটা, বিশেষ করে বাসার তৈরি খাবারগুলা, বাইরে থেকে খাবারগুলো অ্যাভয়েড করি, তাহলে দেখা যাচ্ছে যে অনেক রকম ভাবে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি। সচেতনতা তো ধরেন ঘর থেকেই শুরু করতে হবে। টিফিনটা, বাচ্চাদের টিফিনটা, তারপরে হচ্ছে শুধু টিফিন বলা যায় না, বাইরে বাচ্চাদের না, বড়রাও আমরা কিন্তু অনেক সময় টিফিন ক্যারি করতে পারি বাসা থেকে খাবার। তারপরে হচ্ছে বিশুদ্ধ পানিটা আমাদের এখন অনেক মানে হয়ে গেছে। আমরা যে ফিল্টার ব্যবহার করি, ফিল্টার দেখা যাচ্ছে আমরা ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার করি না, অথচ ফিল্টারে আমরা ওষুধ দিচ্ছি বা আমরা ফিল্টার নতুন ব্যবহার করতেছি। ওই ট্যাঙ্কিটা আমাদের পরিষ্কার রাখতে হবে, রিজার্ভারটা আমাদের পানিটার, ওটার জন্য আমাদের পরিষ্কার থাকতে হবে। তারপর তো আশপাশ তো আছেই আমাদের যেভাবে। ইভ আপু আটকে গেছেন, আপুর কথা বুঝতে পেরেছি, এবং সেই সচেতনতার জায়গা থেকে আমার মনে হচ্ছে স্টুডিওতে একটু ফেরত আসা দরকার, কারণ ঘরের পানির যে জায়গাটা সেইটা তো অবশ্যই ঠিক রাখতে হয়। কিন্তু এখন আবার আরেকটা প্রকোপ বেড়েছে, ডেঙ্গুর প্রকোপটা ভীষণ বেড়েছে। ঘর পরিষ্কার রাখার আসলে কোনো বিকল্প নেই, টবে একটু পানি জমে থাকে বা নানান জায়গায় ছোট একটু পানি থেকেই কিন্তু ডেঙ্গুর আরো ভয়াবহতা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপুর কি কি মনে হয় যে আসলে সবার সচেতনতা মেনটেন করা উচিত? আচ্ছা, সেটা সবার ক্ষেত্রে বলো যে ডেঙ্গু যেহেতু বর্ষা মৌসুমে বেশি পাওয়া যায়, প্রত্যেক বছরই দেখা যাচ্ছে কোনো না কোনো দিন হলে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, কিন্তু এই মৌসুমে বেশি, কারণ পানিটা জমে থাকে। কারণ ঘরের যে পানিটা, মানে যেহেতু আপনি ফুলের টব বা যে কোনো জায়গায়, হ্যাঁ, পানিটা, ফ্রিজের পানিটা, এসির পানিটা জমে থাকে, সেটা কিন্তু ডেইলি ফেলে যেতে হবে। সবচেয়ে ভালো যে ডেইলি ফেলে দেওয়া না পারলে প্রতি 3 দিন পর পর, এবং যে কোনো পানি ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে সেখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পারতে পারে না। সেক্ষেত্রে হলো যে মশার যে বংশবিস্তার, এডিস মশা, সেটাকে দূর করতে গেলে অবশ্যই ঘর থেকে সচেতন হতে হবে। সেটার কোনো বিকল্প আসলে রাস্তা নেই। নিজের ঘরটাকে পরিষ্কার রাখলে, আশপাশটা ক্লিন রাখলে কিন্তু এই যে মশাটা প্রতিরোধ করতে পারলে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে, আক্রান্তের সংখ্যা, তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা অটোমেটিক কমে আসে। তো যেহেতু এখন ডেঙ্গু সিজন, খেয়াল রাখতে হবে, সচেতন হতে হবে, এবং যদি কেউ আক্রান্ত হয়, কারো জ্বর বা কাশি, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেরি করা যাবে না, কারণ দেরি করলে কিন্তু পেশেন্টটা খারাপের দিকে চলে যাবে। সবার উদ্দেশ্যে বলবো যে এখন ডেঙ্গুর যেহেতু মৌসুম চলছে, রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, একটু খেয়াল রাখবেন নিজের দিকে। এবং অনেকেই হলো জ্বর আসলে প্রথম দিনই কি ডক্টরের কাছে গিয়ে টেস্ট করবেন নাকি? প্রথম দিনই ডাক্তারের সাথে কথা বলতে হবে। শুধুমাত্র জ্বরের জন্য প্যারাসিটামল খাবে, অন্য কোনো ওষুধ খাবে না, ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই। কিন্তু শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপগুলো সে গ্রহণ করবে। এই যে আপা একটা কথা বলছিলেন না যে আমাদের আসলে একটু ডাক্তারের কাছে যেতে হবে, আমার মনে হয় মেয়েরা এই ক্ষেত্রে অনেক বেশি দেরি করে। হ্যাঁ, দেরি করে, এবং জ্বর আসলে ওষুধটা খেয়ে ফেলছে, প্যারাসিটামল, যে থাক কি আর হবে, ঘরে একটু কাজ করছি, 2 দিন পরে যায়। কিন্তু 2 দিন পরে যে তার লেট হয়ে যাচ্ছে, তখন যে
ব্লিডিং শুরু হয়ে গেলে তখন কিন্তু তাকে নিজেকে ভালো তখন রাখাটা তাকে আমাদের ভালো কাছে রাখাটা জরুরি খুব কম, কিন্তু সেটা বোধহয় সেটাই। খুবই জরুরি। আসলে নিজে ভালো থাকলে হয়তো আমি আমার আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। অবশ্যই। ওইটা আমরা একটু অবহেলা করি যে আচ্ছা ঠিক আছে বাড়ির কাজই তো করছি, বাড়ি থেকে হয়তো বের হচ্ছি না, এরকম অনেকেই হয়তো আছেন। এবং আমরা যারা প্রতিদিন কাজে যাচ্ছি সেটার আরেকটা নতুন মানে বাহানাও আমাদের সাথে যুক্ত আছে যে কাজ আছে, দিন শেষে আসলে এত টায়ার্ড লাগে যে মনে হয় আচ্ছা যা কিছু হচ্ছে, যেমন আমি নিজে আসলে যেটা করেছি এই কয়দিন যে আমি ডাক্তারের কাছে আসলে যেতে পারিনি, আমার সময় ছিল ভয়াবহ না। 5-6 দিন ধরে মাথা ব্যথা, তারপরে গলা ব্যথা, নানান কিছু হচ্ছে, কিন্তু অবহেলাটা আসলে এখনো আমরা যাওয়া অভ্যস্ত হয়নি। হয়ে গেছি নিজেকে অবহেলা করতে করতে, সেখান থেকেও বোধহয় বেরিয়ে আসতে হবে। সেটাই, নিজেকে সচেতন সচেতনতা হতেই নিয়ে হবে। কথা বলতে গেলে তার আগে নিজেকেও সচেতন নিজেকে করতে অবশ্যই, হবে। এবং সেই হতে হবে। অবহেলার জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে নিয়ে সচেতন থাকতে হবে। আমি যদি আসলে ভালো না থাকি আমি আলটিমেটলি আমার কাজ করতে পারবো না, আমি পরিবারকে সময় দিতে অন্যকে ভালো পারছি রাখা না। যাবে না, নিজে ভালো না থাকলে আরেকজনকে ভালো রাখা পসিবল না। আর সেই ক্ষেত্রে তাসনিফাও কি মেনটেন করেন, মানে দেখা যাচ্ছে নিজের স্বাস্থ্যের বিষয়টা একটু খেয়াল রাখা, না, টাইম খুব বেশি বেশি খেয়ে ডায়েট করার সুযোগ নেই আসলে, হয় না সেভাবে, কিন্তু হ্যাঁ চেষ্টা করি একটু বাড়ির খাবারটাই খেতে। স্বাস্থ্যকর খাবারটা। বাইরের খাবারটা আসলে সেভাবে একেবারে খাবো না বললেও হয় না, যেহেতু দিনে অধিকাংশ সময় আমাদের বাইরে থাকতে হচ্ছে। আবার মাঝে বাইরের মাঝে খাবারটা তো খাওয়া যাবে, কিন্তু সেটা স্বাস্থ্যকর কিনা সেটা একটু বুঝে। ঢেকে রাখা, অনেক সময় খোলা বাসি খাবারটা অনেকে রাস্তাঘাটে খেয়ে ফেলছে, সেটা না করে সেটা যদি ঢাকনাযুক্ত থাকে এবং ভালো থাকে, ফ্রেশ কোয়ালিটি থাকে, তাহলে কিন্তু বিশেষ সেই করে খাবারটা আমি খাওয়া একটা যায়। জিনিস একটু মেনটেন করি, সেটা হচ্ছে আমি একটু বাইরের পানি জাতীয় খাবারটা আমি সহজে খেতে চাই না, অ্যাভয়েড করি। অন্য কিছু ফুড হয়তো খাচ্ছি, কিন্তু পানি জাতীয় যেই খাবারগুলো আছে সেগুলো আমি চেষ্টা করি যে বাইরে থেকে কখনোই না খেতে। সেক্ষেত্রে ইনট্যাক্ট মিনারেল ওয়াটার এটা একটা সেফার চয়েস। এবং যদি বাইরে খেতেই হয় তো সেক্ষেত্রে যদি রেস্টুরেন্টে যাচ্ছি তো যদি স্বাস্থ্য সচেতন হয় কি কি ধরনের খাবার খাওয়া হয় সেখানে? এবং এখানে একটু মজার একটা গল্প বলি। লাস্ট রেস্টুরেন্টে কিন্তু আমার আর আয়েশাপার দেখাও হয়েছে একসাথে, আমরা হঠাৎ করে কোইন্সিডেন্টলি। কিন্তু সেক্ষেত্রে আসলে রেস্টুরেন্টে মাঝে মাঝে যেতেই হয়, যে বলছিলাম যে মি টাইমটা খুব জরুরি, সেই সচেতনতাটাও দরকার। কিন্তু রেস্টুরেন্টে গেছি বলেই যে আসলে অনেক বেশি হেভি কিছু খেয়ে ফেলবো কিংবা ফুড কোয়ালিটিটা আসলে একটু দেখতে হবে, বুঝে সেই একটু কোয়ালিটি বোধহয় অনুসারে খাওয়া উচিত। খাওয়াটা উচিত, যে কোন খাবারটা আমার বডিতে স্যুট করবে, এবং সেটা তো দেখলেও বোঝা যাচ্ছে যে খাবারটা ফ্রেশ কিনা। এখন কিন্তু কমপ্লেন করলে ওরা কিন্তু খাবারটা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে খাবারটা হয়তো বা কোনো সমস্যা হচ্ছে, এবং বলার অনীহা নিয়ে আমার মনে হয় অভ্যাসটা কোনো থাকতে খাবার হবে। খাওয়া উচিত না, যে এই খাবারটা আসলে আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খেয়ে ফেললাম। আমার মনে হয় এই জিনিসটা আমরা যতখানি পারি এটা থেকে যদি আমরা বেরিয়ে যেতে পারি, আমার মনে হয় তাহলে ঠিকঠাক থাকা যায়। তো সেক্ষেত্রে আপু দেখা যাচ্ছে একটা মানুষ ঘরের খাবার সে বানাতে পারছে না, তার কাছে আসলে সময় নেই, সে এতটাই বাইরে বাইরে থাকছে যে তাকে বাইরের খাবার বারবারই অর্ডার করতে হচ্ছে, তো সেক্ষেত্রে কি ধরনের খাবার আসলে অর্ডার করা উচিত বলে আপনার মনে হয়? যদি একদমই সে বাসায় কোনো খাবার তৈরি করতে না পারে, তাহলে তো সকালের যদি নাস্তাটা সে বাইরে খাচ্ছে, সেটা একটা ভালো রেস্টুরেন্টে যে খাবারের কোয়ালিটিটা দেখলো, হ্যাঁ মানে ফ্রেশ আছে কিনা, রুটিটা খেলো বা ডিম খেলো সাথে, তারপর দুপুরে তো সে ভাত খেতেই পারে, সাথে সবজি যেটা খাওয়া যায়, সালাদ টালাদ খেলো। আর রাত্রে যে যদি একদমই সে খেতে না পারে, বাসায় যদি সে রান্না করতে পারে না পারে, তাহলে একটা দোকান মোটামুটি যেটা ভালো কোয়ালিটি সেটা দেখে ঢাকনাযুক্ত আছে কিনা, কোয়ালিটি দেখলে তো বুঝবে তার মানে তারা হাইজিন আর এখন আসলে অনেক হোমমেড ফুড অ্যাভেলেবল আছে, কিন্তু পাওয়া যায়, অনলাইনে কিন্তু অর্ডার করে অনলাইনে খেতে পারে, যে বাসার কিন্তু ভালো টাইপের খাবার কিন্তু পাওয়া যায়, অনলাইনে কিন্তু পাওয়া যাচ্ছে, সেগুলো খুঁজে খুঁজে বের করে খেতে পারে সহজেই, সেগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির কিন্তু আছে। আবার অফিসে মাঝে মাঝে আমি শিওর যে আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে মাঝে মাঝে একটু জাঙ্ক ফুড খেতে মজা লাগে, কিন্তু একটু হুট বিকেলে করে সব একটু কলিগসরা ইচ্ছে একসাথে করে। বসে একটু হুট করে একটু কিংবা মুড়ি মাখা খেলাম, এই ধরনের খাবার খেতেও কিন্তু মজা লাগে। ঘরের খাবারে তো আসলে এমএসজি বা টেস্টিং সল্ট টাইপের কিছু ব্যবহার করা আমরা চেষ্টা করি না করতে, তো সেক্ষেত্রে বাইরের খাবারে যখন একটু টেস্টিং সল্টের স্বাদ পাওয়া যায় তখন মানুষের আসলে ওই বিষয়ে একটা ক্রেভিং হয় হয়তো, কিন্তু সেটা যে আমরা অভ্যস্ত না হ্যাঁ, হয়ে যাই অভ্যস্ত সেটা যাতে আসলে না একটু হয়ে বোধহয় যায়। মনে রাখা উচিত। একেবারে এদিকে আবার একটু আসি রুমা আপুর কাছে আসি। রুমা আপু, আমি একটু জানতে চাই যে ছোট্ট একটা মেয়ে নিয়ে আসলে আপনার সংসার, এবং সেক্ষেত্রে বাচ্চাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে আপনি মা হিসেবে আসলে কি কি ধরনের সচেতনতা করে থাকেন সেটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাচ্চার যত্ন তো করতেই হয়। আমার মেয়ে তো অনেক ঘামে, এখন যে ঠান্ডা অবস্থা, ও কালকে থেকে হঠাৎ করে জ্বর ঠান্ডা লাগছে, ওই ইলেকট্রিসিটি বারবার ডিস্টার্ব করে, আর ও প্রচুর লাফালাফি করে, দৌড়ায়, বারবারই ঘেমে যায় ও। হ্যাঁ প্রচুর ঘামে, মুছে দিয়ে তারপরেও এসির ভিতরে থাকে, আবার বাইরে যায়, আবার দৌড়ায়, মানে গাড়ি চালায়, খেলনাধুলা করে 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 ওর অবস্থা খুবই খারাপ হয়েছে। তো ওই যে ওষুধ খাওয়াচ্ছি, ওই আপু ডাক্তার বললেন, আমি ওই যে প্রথম থেকেই ওর নাপা সিরাপটা খাওয়াচ্ছি, তারপর টোফেলটা খাওয়াচ্ছি, এই তো ভিটামিন সি জাতীয় জিনিস খাওয়াচ্ছি, এগুলাই করছি, আর কি করবো।
না এই সময় আপু ভিটামিন সির আসলে কোনো বিকল্প নেই, তাই না? হ্যাঁ, ভিটামিন সি চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ গরম। সবারই এবং এই যে দেখা যাচ্ছে কি আমরা এই যে এখন এসির ভেতরে আছি, একটু বাইরে যাব কিন্তু ঘেমে যাব, কিন্তু সাথে সাথে প্রচুর এই একদম যে ওয়েদার ঘেমে যাব। চেঞ্জটা হলে তখন কিন্তু ঠান্ডাটা লেগে যায়। হ্যাঁ। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাওয়ার পানি খেতে হবে, সাথে হলো যে ভিটামিন সি যুক্ত খাবার এবং ফলের রস যেটুকু পাওয়া যায়, থাকলে শাকসবজি ফলমূল এগুলো একটু বেশি করে খেতে হবে। মানে এই ঘটনাগুলো যেহেতু আনএভয়েডেবল, নিজের শরীরের ইমিউনিটি যাতে হাইয়েস্ট থাকে সেটা আসলে ট্রাই করা দরকার। আমি আবার একটু মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু তখন সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথা বলছিলেন, কিন্তু আমি বিরতিতে যাবার কারণে আপনার সাথে পূর্ণ কথা হয়নি, তা আপনি একটু জানান আবার। জি আপু, আসলে আমার মাঝখানে আমার বাসারও কারেন্ট চলে গিয়েছিল, এখনো নাই, এর জন্য একটু সমস্যা হয়ে গেল। তো আপু সচেতনার কথা বললেন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, এই সচেতনতা আমাদের যেমন বললাম যে আমাদের ঘর থেকে শুরু করা উচিত। আমাদেরকে শিখাতে হবে কোনটা রাইট কোনটা রং। যখন ওরা সোশ্যাল, আমরাও সচেতন হতে হবে। আমরা যাত্রার সাথে যে কোনো ভাবে অপব্যবহার করবো না ফেসবুকটাকে, টিকটক, এগুলো যেগুলো মনে হয় মনের বিনোদন, ইটস ওকে, কিন্তু এক্সেসিভ কিন্তু ভালো না। আর সবকিছুতে একটা লিমিট থাকা দরকার, ওই লিমিটটা সম্পর্কে আমাদের জানতে হবে। আর সচেতন থাকতে হবে নিজের স্বাস্থ্য সম্পর্কে। এই যে এখন ব্যাড ওয়েদার, সবাই অসুস্থ, আমিও আজকে একটু অসুস্থ, তাও এসে বসেছি আপনাদের জন্য। আমাদের সবাইকে সব ব্যাপারে নিজের স্বাস্থ্য, শরীর, আশেপাশ এবং সব সময় অনেস্ট এবং অনেস্টির পথে চলতে হবে। একেবারেই তাই মিষ্টি আপু, এবং যে ব্যাপারটা তুলে আনলেন তাহলেই আমি মনে করি সমস্যার অনেকটা সমাধান। আসলেই তাই। এদিকে আমাদের সাথে এসে পড়েছেন তানিয়া আপু, খুকু আপু, তাদের সাথেও কথা হবে। এবং আপু যে বিষয়টা বললেন যে অতিরিক্ত যে কোনো কিছুই আসলে ক্ষতিকারক, অতিরিক্ত ভালোবাসাও বিষাক্ত, অতিরিক্ত কথা বলা বিষাক্ত, অতিরিক্ত খাবার বিষাক্ত, কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, এবং সেই বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আরও সচেতনতার নানান গল্প হবেই, থাকুন আমাদের সঙ্গে। সচেতনতার বিষয় নিয়ে আসলে কঠিন আলাপ আলোচনা হবার কথা, কিন্তু আড্ডার ছলে আমরা কত রকম সচেতনতার গল্প করে ফেললাম। দৈনন্দিন জীবনে এবং আমাদের এখন জাতীয় জীবনে নানান রকম সমস্যা চলেই, এবং সেটা একটা দেশে আসলে হতেই থাকে, যে কোনো উন্নত দেশেও হতে পারে। মনে করবেন না বাংলাদেশ উন্নয়নশীল বলে বাংলাদেশেই দুনিয়ার সকল সমস্যা আছে। প্রত্যেকটা দেশে কিছু না কিছু সমস্যা আছে, এবং নাগরিক হিসেবে সচেতনতা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারাও আছেন আমাদের সাথে। আড্ডার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সবার সাথে একটু একটু কথা বলে তারপর আবার স্টুডিওতে আসি। খুকু আপু, আপনার সাথে কথা হয়নি, আপনার সাথে এসে একটু জানতে চাই যে সচেতনতার কোন বিষয়গুলো মনে হচ্ছে যে একটু মিস আউট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কথা হচ্ছে না, যেটা নিয়ে আপনার মনে হয়েছে যে কথা বলা উচিত। আসসালামু আলাইকুম আপু, স্টুডিও আপুদেরকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আপু, সংসারের সচেতনতা, পারিবারিক সচেতনতা, সন্তানের সচেতনতা সব নিয়ে তো কথা হলো। আমি নর্মালি একটু বাইরের সচেতনতা নিয়ে বলি, যেটা আমাদের রাস্তাঘাটে পথে ঘাটে একটু সচেতনতা অবলম্বন করা উচিত। সেটা যে কোনো ক্ষেত্রে, হয়তো গাড়ি চালানোর ক্ষেত্রে বা রাস্তা পারাপারের ক্ষেত্রে সন্তানকে সেই শিক্ষাটা দিতে হবে যাতে দুর্ঘটনা থেকে মানে এড়িয়ে যেতে পারে। প্লাস স্কুলে যে বাচ্চারা, ছোট বাচ্চারা, তারা যেন অপরিচিত কারো কাছে না যায়, অপরিচিত কারোর সাথে কথা মানে মিশতে না পারে বা কারো দেওয়া কিছু খেতে না পারে। এই সচেতনতাগুলো পরিবার থেকে সন্তানকে একটু বাইরের জগৎ সম্পর্কে একটু ধারণা দিতে হবে। যদিও আমাদের জানি যে বাচ্চারা অনেক ফাস্ট, অনেক কিছু বোঝে, কিন্তু তারপর আমি মনে করি এগুলো এখনো অনেক বাচ্চাদের মধ্যে এই জ্ঞানটা কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন দেশ সংস্কারের কাজে আমাদের সচেতনতাটাই সবচেয়ে বড় দরকার। সেটা পথে ঘাটে রেগুলারই দেখতেছি যে মানুষ সচেতন না, মানুষ জানে এই জিনিসটা নিয়ম না, ওইটাই মানতেছে, যেটা অনিয়ম সেটাকেই করতেছে। কিন্তু এটা আসলে ঠিক না। প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে একটু সচেতন হই, একটু নিয়ম শৃঙ্খলা মেনে চলি, একটু নিয়ম মাফিক চলি, নিয়মটাকে ফলো করি, আমার দেখা দেখে আরেকজন করবে, আমি সচেতন হলে আরেকজন সচেতন হবে। তো সেটাই কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা আসবে সমাজে, রাষ্ট্রে, পরিবারে। কিন্তু আমি মনে করি এটাই দরকার আসলে, কারণ আমরা সবাই যদি সচেতন হই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক ধন্যবাদ খুকু আপু। তানিয়া আপুর কাছে আসি, এবং তানিয়া আপুর কাছেও আজকের বিষয় নিয়ে কিছু শুনি। ধন্যবাদ অহনা, অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে, অনেক সুন্দর লাগছে। যে দুইজন আপু আছেন ওনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে সচেতনতা ঘর থেকেই শুরু হয়, এবং আমাদের সচেতন প্রতিটা মানুষের হওয়া উচিত দেশের জন্য। আমি যখন রাস্তায় বের হই, আমি বাসেও যাই, কখনো গাড়িতেও যাই, তো অনেক সময় এই কিছুদিন আগের এই কথা, একজন আপা
দৌড়ায়ে বাসের দিকে আসছিল, আমি বাসে উঠেছি, এক জায়গায় যাব, দেখি উনি মোবাইলে কথা বলতে বলতে আসছে এবং সাথে তার ছোট বাচ্চা। তখন আমি বললাম আপুকে, খুব সুন্দর করে বুঝিয়ে বললাম যে আপু, আপনি তো কথা বলে আসছেন, হয়তো আপনার বাচ্চাটা হাত থেকে ছুটে যেতে পারে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি প্লিজ হ্যাঁ যখন রাস্তা পার হবেন বা কোথাও যাবেন মোবাইলটা পরেও কথা বলতে পারেন, কেউ কল দিলে মিস কল তো থাকবে, আপনি দেখে কথা বলবেন। তারপর উনি আমাকে মানে থ্যাংক ইউ দিল, মানে খুব খুব ইয়ে করলো, অ্যাপ্রিসিয়েট করলো যে আপা এরকম করে আসলে কেউ বলে না। তো আমি বলবো যে আসলে ভয় না পেয়ে সবাই সবার সহযোগিতা করব। তারপর আমি যদি কাউকে রাস্তায় দেখি কিছু ফেলে দিচ্ছে, সেটা যেইটাই হোক, টিস্যু হোক, যাই হোক, কোনো একটা চিপসের প্যাকেট, আমি কিন্তু বলি, কিন্তু বলার ওয়েটা হইতে হবে সুন্দরভাবে, যেন আমারটা কেউ রিসিভ করে, যে সে সেটা সুন্দরভাবে যেন গ্রহণ করে। যে আর ঘর তো আমি আমার মতো আমি ঠিক করবই, আমার সন্তান, আমার সবকিছু, সেটা তো আসলে ওইভাবে বাইরে বলার কিছু না। তারপরেও যে আমরা ঘর থেকে শুরু করে বাইরে সবার দিকে দৃষ্টি রাখবো, সবকিছুতে দৃষ্টি রাখবো। যে রাস্তায় যদি আমি দেখি ফুটপাতে একজন দোকান বসিয়ে দিয়েছে, আমি তাকে বলতে পারি যে ভাই, আপনি এখানে কেন এই ফুটপাতটা বন্ধ করেছেন, আমরা তাহলে কি রাস্তা দিয়ে হাঁটবো? এটা বলার রাইট কিন্তু আমাদের সবার আছে। সবাই সব জায়গা থেকে কিছু কিছু সচেতনতা অবলম্বন করি, আমাদের দেশটা আসলে সুন্দর হবে। একেবারেই ঠিক বলেছেন তানিয়া আপু। এবং এখান থেকে আরেকটা বিষয় আসে, সেটা হলো গঠনমূলক সমালোচনা। অনেকেই এটাকে মনে করেন ও হয়তো আমাকে খুব ক্রিটিসাইজ করছে বা আমাকে একটা কথা কেন বললো, কিন্তু এখন আসলে যেহেতু আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া শুরু করেছি, আমাকে কেউ একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিল, আমারও কিন্তু নেয়ার মেন্টালিটিটা থাকতে হবে যে কেউ একজন আসলে কোন মেন্টালিটিতে আমাকে কথাটা বলছে। সেই বিষয়টা নিয়ে একটু শুনি তাসনুবার কাছ থেকে। এটা আসলে হতেই পারে যে সবার আসলে সবাইকে ভালো লাগবে, কিংবা আমার সব ধরনের মতামতই যে আসলে আমার সামনে যিনি আছেন তার ভালো লাগবে, সেটা আমাকেও মেনে নিতে হবে যে সেটা নাই হতে পারে। মতে পার্থক্য থাকবে, সেটাই বরঞ্চ স্বাভাবিক। আপনি যেভাবে চিন্তা করবেন আমি ঠিক সেভাবে হয়তো চিন্তা করছি না, কিন্তু আমার সামনে যিনি আছেন, অপরপক্ষে যিনি আছেন, তার মতামতটাকেও আমার আসলে রেসপেক্ট করতে হবে। আমার মনে হয় আমরা যদি সবাইকে একটু সম্মান করতে পারি, সমস্যা বোধহয় অনেকটাই সমাধান হয়ে যায়। এবং আমরা আসলে সচেতনতার কথা বলছি, সেই জায়গাটিতেও মানে সম্মান করার জায়গাটাতেও আমাদের একটু সচেতন হতে হবে, যে আমরা ছোটকেও যে আসলে সম্মান করতে হয়, বড়দেরকেও তো অবশ্যই করতে হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের একটু মনে রাখা উচিত। তাহলে আমার মনে হয় অনেক ঝামেলা থেকে আসলে আমরা বেরিয়ে যেতে পারি। একেবারে মানে কথা বললেই যদি ওই যে আতে ঘা লেগে গেল এরকম যাতে না হয়, তো সেক্ষেত্রে মাঝে মাঝেই তো নানান রকম মন্তব্য জানাতে হয়। আপনি যেহেতু উপপরিচালক হিসেবে একটি হসপিটালে আছেন দায়িত্বরত হিসেবে, তো সেক্ষেত্রে কাউকে কোনো একটা কিছু বলার ক্ষেত্রে সচেতনতা মেনটেন করতে হয় নিশ্চয়ই। অবশ্যই বললাম যে আগে ধৈর্য ধারণ করতে হবে। আরেকজনকে যে আমার কাছে সেবা নিতে আসছে তাকে মানে তার বিষয়টা বুঝতে হবে যে সে আসছে, তার কোন ধরনের সমস্যাগুলো নিয়ে আসছে, সেগুলো কিন্তু ধৈর্য ধরে শান্ত ধরে শুনতে হবে। তার কমপ্লেন থাকতেই পারে, কিন্তু সেটাকে যদি আমি বুঝিয়ে বলি যে হ্যাঁ আপনি এই কমপ্লেনটা হয়তো ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু সে বুঝবে। আমি যদি রাগান্বিত উত্তেজিত হয়ে যায়, সে কিন্তু বুঝবে না। তাহলে আমার কিন্তু দায়িত্ব, কর্তব্য তাকে বোঝানোর, তাকে সেবাটা দেওয়া। এইভাবে যদি প্রত্যেক মানুষ যদি নাগরিক দায়িত্বটা নিজে বুঝতে পারে, তাহলে কিন্তু দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমি ঠিক কোন কাজটা করছি, আমার কাজটা আমি আসলে ঠিক কতখানি করব, কতখানি আমি নিজেকে মেনটেন করব, সেটা যদি বোঝা যায়, আমার মনে হয় কাজটাও সহজ হয়ে যায়। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে সচেতনতার জায়গাগুলো সৃষ্টি হয় এবং অপরপক্ষের সাথে যে ক্ল্যাশটা, সেটা হয়তো আর হয় না। একেবারেই তাই। এদিকে আমাদের সাথে রীতা পোদ্দার দিদি একদম শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছেন, তার সাথে একটু কথা বলেই নেই। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই যে একটা সচেতনতার বিষয় আছে, যেমন দেখা যায় যে বাংলাদেশকে যেহেতু মুসলিম কান্ট্রি বলা হয়, তো অনেক ক্ষেত্রে মনে হয় যে সাম্প্রদায়িকতাটা এসেই পড়ে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো মেসেজ আছে কিনা মানুষের প্রতি, যে সাম্প্রদায়িকতার এই সমস্যা থেকে বা বেড়া জাল থেকে যাতে বেরিয়ে আসা যায়? শুভ সন্ধ্যা। না আসলে আমি নেটের সমস্যার জন্য তোমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না, মানে আপ ডাউন করছে কথাটা। আচ্ছা আরেকবার তাহলে একটু সোজা করে বলি। সচেতনতার বিষয়টা অনেকেই দেখা যাচ্ছেন যে বাংলাদেশে কে মনে করেন যে মুসলিম মানুষ বেশি আছেন, তো সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ আসলে এখনো আসেনি, এবং সেটা নিয়ে আপনার নিজস্ব একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেছেন। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে আসলে কোনো রকম ভেদাভেদ আমরা করতে চাই না, সেক্ষেত্রে কি কি সচেতনতা আসলে আমাদের রাখা উচিত মাথায়, সেটা জানতে চাই। অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আমরা তো জন্মে থেকেই বাংলাদেশে আছি,
তো আমার মনে হয় না এই ভেদাভেদটা থাকা উচিত, যে হিন্দু মুসলিম সম্প্রদায় যেটা ব্যাপার আছে, যে আমার যেটা ঘটেছে আমাদের বেলায় যেটা শেয়ার করেছি, সেটা হচ্ছে গিয়ে দেখা গেল 100 জনের মধ্যে 2 জন বা 3 জন বা 10 জন হয়। আর যারা যে করে সেটা তাদের মেন্টালিটি আসলে ভালো না, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা শিক্ষা যেটা বলে প্রাথমিক শিক্ষা সেটা মনে হয় ভালো না। কারণ একজনের সম্পত্তি একজনের ভোগ করবো বা যে কোনো খাবার এটা কোন ধরনের মানসিকতা আসলে তো ভালো জি হ্যাঁ সেটা করবে না। আর আমার সেটা আসলে পরিত্যাগ করা উচিত সবারই, যে ভেদাভেদটা সেটা যেই ধর্মেরই হোক, এবার হিন্দু মুসলিম হইতে হবে তা না, খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, আমি মনে করি সবাই মিলেমিশে থাকলে কিন্তু একটা সুন্দর সম্পর্ক। একেবারেই তাই, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বা সাম্প্রদায়িকতা যদি থেকেও থাকে, যাতে মিল থাকে আমাদের মধ্যে, সেটাই আসলে বেশ প্রয়োজন। অনেক ধন্যবাদ, এবং দুজন আমাদেরকে সময় দিলেন, দুজনকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ অহনা, আমরা খুব মজা করে আড্ডা দিয়েছি অনেক দিন পর। অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুরা ছিলেন লেডিস ক্লাবের আড্ডায়। আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হয়ে যাবে আগামী দিনে। প্রত্যেক দিনই সন্ধ্যা 6টা থেকে 7:30 আপনারা চোখ রাখুন নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়।